হয় সব বুঝেছেন, মানে সব মেনে নিয়েছেন, নাহলে কোনোটাই মানেননি। দোষ যা বকে বকুক, এই অল আর বোগাস। তো প্লিজ আপনারা প্রশ্ন করলে মনে হবে না আপনার মন দিয়ে শুনছেন, তো আমার পরিশ্রম সার্থক। আচ্ছা, আমি নেক্সট আমার বক্তব্য ছিল ফ্রুট ট্রি অ্যান্ড আর্থ সিনড্রোম, যেটা দুদিন ধরে আমার কথার মধ্যে প্রতিধ্বনিত হতে থাকবে একাধিকবার বিভিন্ন ডাক বলবার সময়। কেন হঠাৎ এই ফ্রুট ট্রি আর্থ সিনড্রোমের ভাবনা চিন্তা? আমি একটু এই লাইনে আসবার কথা বললে বোধহয় সেটা প্রাসঙ্গিক হবে। সে হচ্ছে, আমি ডাক্তার হওয়ার কথা প্রথম ভেবেছিলাম আমার মা যখন আমার দ্বিতীয় বোনের প্রসব যন্ত্রণায় কাতরাচ্ছিলেন। ভেবেছিলাম, ওর কাছে চেয়েছিলাম, তুমি আমাকে এমন ক্ষমতা দাও যেন এমন করে কাউকে কষ্ট পেতে না হয়, এমন বিদ্যা দেবে যে আমি দেব আর যন্ত্রণাকাতর মানুষ ঘুমিয়ে যাবে, ভেবেছিলাম। তারপর নদী দিয়ে অনেক জল গড়িয়ে গেছে, আমার পাশে আমার সহধর্মী নিয়ে এলেন। তো সে ভীষণ দুর্ভাগ্যক্রমে নয়, ওটা সৌভাগ্যক্রমে, সে ভীষণ অসুস্থ ছিল। তাকে সুস্থ করতে যাওয়ার জন্য আমার হোমিওপ্যাথিতে হাতে খড়ি, সেটা 1976 সাল। আর আমার মায়ের যখন প্রসব বেদনা উঠেছিল সেটা সম্ভবত 80 সালের কাছাকাছি। তো 80 সাল আর 76 সালের মধ্যে অনেক ফারাক। তো 1976 সালে আমি গুরুগৃহে একজন হোমিওপ্যাথি গুরুর কাছে শিখতে শুরু করি আমার স্ত্রীকে সুস্থ করবার জন্য, 1976 সাল। তারপর আমি এরই মধ্যে গ্র্যাজুয়েট হই 1980 সালে, বিএসসি পাস করি। তারপর আমার ডাক্তারি পড়বার একটা প্রচেষ্টা, উপরওয়ালা আমাকে এত ধাক্কা দিয়ে দিয়ে এগোতে দিয়েছে, আমি যখন ডাক্তারিতে ভর্তি হলাম সেটা 1992 সাল। তো ফলে এতদিনে অনেক কি বলবো ধাক্কা ইত্যাদি হয়েছে। এই ধাক্কা খাওয়াটাই বোধ হয় ফ্রুট ট্রি অ্যান্ড আর্থ সিনড্রোমের জন্ম দেওয়ার একমাত্র উৎস। কারণ আমি যখন কোনো কেস হাতে নেই, আমি ততক্ষণ থামি না যতক্ষণ সুরা না হয়। প্রথম দিকে যাই থাকুক না কেন ফিস, আমি রুগীকে ডেকে নিতাম। অ্যাকচুয়ালি আমি আমার কথা বলছি, মানে আপনাদের কথাই বলছি। আমি যতক্ষণ না তাকে ডিসিশনে পৌঁছতে পারতাম, আমি বারবার ডেকে নিতাম। ডেকে নিয়ে আমি পৌঁছতে চাইতাম অ্যাকচুয়ালি মানুষটা কোন ড্রাগ এবং কোন ড্রাগটা তার জন্য সিমিলিমাম হবে। তো একবারেই তো একটা মানুষের মনে ঢোকা যায় না, তো তাই জন্য বারবার ডেকে নিতাম। তো আমার এখন টার্গেট হলো, আপনারা মানে যারা এসেছেন এই অনুষ্ঠান শুনতে, তারা এমনভাবে ব্যাপারটাকে আয়ত্ত করবেন যে 5 সিটিং নয়, ফার্স্ট সিটিং, খুব বেশি হলে সেকেন্ড সিটিং এ ড্রাগ আসবে, নট মোর দ্যান দ্যাট। তো তার জন্য তো প্রচেষ্টা চাই। তো এখানে তো আপনারা এসছেন প্রচেষ্টা শুরু করবেন বলেই, সে আমি জানি। তো শুরু হোক আমাদের পথ চলা। তারপর দেখি এই ফ্রুট ট্রি আর্থ সিনড্রোম ব্যাপারটা কি। আমার সামনে একজন রুগী বসে আছেন, ভাবুন এই সেই রুগী। কে ইনি? এনার পরিচয় ফ্রুট, ফল। আমাদের কাছে যেমন আসে, একশো আমার সর্দি লেগেছে, জ্বর হয়েছে, গা ব্যথা, তো এক্সটেন্ডিং কজ, মেনটেনিং কজ মেনে আমরা একটা ড্রাগে পৌঁছাবার চেষ্টা করি। সরি, ডিজায়ার অ্যাভারশন মোডালিটিস থেকে আমরা একটা ড্রাগে পৌঁছাবার চেষ্টা করি। আচ্ছা, উনি এলেন শীত গিয়ে গরম আসবার সময়, তারপর ভালোই ছিলেন, আবার উনি এলেন গরম গিয়ে শীত আসবার সময়, অথবা বর্ষা নেমেছে, হঠাৎ করে টেম্পারেচার চেঞ্জ হয়ে গেছে, তা তো ভালোই তো ছিলাম, আবার দেখুন সমস্যা। তো কি হবে? আবার একটা ড্রাগ, সরি আবার হয়তো ওই ড্রাগই, কেন ডাক্তার মনে ছিল ডিজায়ার অ্যাভারশন, তো আরেকবার জিজ্ঞেস করে নিলেন, আচ্ছা আপনি সেই বলেছিলেন তিতো খেতে ভালো লাগে, অল দিস থিং, তো আপনার চুপচাপ থাকলে ভালো লাগে, আর রেস্টলেস থাকলে ভালো লাগে ইত্যাদি বলেছেন। তো ওই একই, আমার যখনই যা হয় ওই একই সিমটম। আবারও শুদ্ধ হলো, আবার ভালো। নেক্সট টাইম, থার্ড টাইম আবার এলেন, আবারও শুদ্ধ হলো, আবার হলো। কিন্তু তাহলে তো আমাদের সবারই ভাবা উচিত, তাহলে সামথিং রং উইদিন। তাহলে বারবার কেন ভাইটাল ফোর্স এমন দুর্বল হচ্ছে? বারবার কেন মেডিসিন দিতে হচ্ছে? বারবার মেডিসিনকে ইনভাইট করার অর্থ হলো
মানুষটির ড্রাগ ঠিক হয়নি। ঠিক ইন দ্য সেন্স, আরে ভাই জ্বর ভালো হয়ে গেছে, আপনি বলে ঠিক হয়নি, এই কি আপনার গাজুয়ারি কথা? নট লাইক দিস। কথা হলো রোগ ভালো করবার জন্য কিন্তু হোমিওপ্যাথি নয়। কোথায় লেখা আছে 1 নম্বর অ্যাফোরিজম, the physician's high and only mission is to restore the sick, to help, to cure। একবারও বলা হয়নি to cure the patient by curing disease, not like this। ডিজিজ কিওর হয় আপনাদেরও জানা আছে, ডাক্তারবাবুরা ফেল মেরে গেছেন। হোমিওপ্যাথিটা ছেড়ে দিন, অ্যালোপ্যাথ 72টা টাইম দিয়েছিলেন, তো আমার বাচ্চাকে এনে আমি অমুক মসজিদ থেকে জল পড়া দিয়ে আমি ঠিক করেছি। আমি একাধিককে জানি যে আমি পারিনি, শুধু একটা তাবিজ দিয়ে অর্শের রোগী ভালো হয়ে গেছে। আমার মতো আপনাদেরও অভিজ্ঞতা আছে। তাহলে বিজ্ঞান কোথায়? ভাবতে তো হবেই। কোথাও তো আমার ফল্ট ছিল, আমি যা পারিনি একটা তাবিজ দিয়ে ভালো হয়ে গেল। কোথায় ফল্ট ছিল সেটা আমাদের খুঁজে দেখবার দিন এসেছে। ডাক্তারবাবু 72 সময় দিলেন, কিন্তু মসজিদ থেকে জল পড়াইতে বাচ্চা ভালো হয়ে গেল। আমি মসজিদকে অবমাননা করছি না, বলছি মসজিদে গেছিলেন উনি কখন? ডাক্তারবাবুরা যখন জবাব দিয়েছেন, মসজিদ তো মসজিদেই, তার স্থান তো সবার উপরে, কিন্তু ডাক্তারবাবুরা তাহলে মানে আমার মতো ডাক্তারবাবুরা কেন আমরা ফেল করলাম, সেটা তো ভাবা যেতেই পারে। তো যা হোক, ফ্রুট আমাকে সিমটম দিয়েছে, আমি ফ্রুটকে সিমটম নিয়েছি, সেই সিমটম থেকে ওই তো বললাম এক্সাইটিং কজ, মেইনটেনিং কজ, ডিজায়ার, অ্যাভারশন, মোডালিটিস ইত্যাদি ইত্যাদি করে একটা ডাক তো এসেছে। ডাক দেওয়ার আগে পেশেন্টকে জিজ্ঞেস করা হয়েছিল, বলুন আপনার কষ্ট, সব কিছু মিলে একটা ডাকে পৌঁছানো গেল। তাহলে বারবার কেন ডাক আসছে? ইয়েস, হ্যানিম্যান কিন্তু এর ব্যাপারে, মহাত্মা হ্যানিম্যান 12 বছর সাধনা করে বার করলেন, ওর মধ্যে কিন্তু মায়াজমেটিক একটা ফল্ট রয়ে গেছে, সেটা খুঁজে বের করতে হবে আইদার অ্যান্টিসোরিক ডোজ দিয়ে, অর অ্যান্টিসিপিলিটিক, অর অ্যান্টিসাইকোটিক। নিশ্চয়ই ঠিক কথা। কিন্তু এই মায়াজমেটিক প্রেসক্রিপশন যে সিমটম টোটালিটির উপর করা হয়, সেখানে কিন্তু রয়েছে হেড টু ফিট, হেয়ার টু নেল, মাথা থেকে পা, চুল থেকে নখ, সব কিছুকে বিচার করা হয়, তারপর একটা মায়াজমে ফেলা হয়। দিস ইজ টোটালিটি অফ সিমটমস, যা আমাদের হোমিওপ্যাথদের কাছে সব থেকে বড় সম্পদ। আমি একথা মনে প্রাণে বিশ্বাস করি। আমি একটুখানি এগিয়ে বলতে চাই উইথ ডিউ রেসপেক্ট টু স্যার হ্যানিম্যান, সেটা হলো একটা বাচ্চা, অনেকগুলো বাচ্চা কাঁদছিল, একটি বাচ্চার কান্না শুনে ওটা করিস না, তাহলে ওইদিকে চোখ চলে যাবে, দরকার নেই, ওটাকে ইয়ে কর, ছোট করে দে, ওখানে ক্লিক কর, ছোট হয়ে যাক, ওটা দেখাতে হবে না, ও কাজ শেষ হয়ে গেছে, ও ক্রসে ক্লিক করে দে, অফ হয়ে যাক। যা যেন বলছিলাম, অনেকগুলো বাচ্চা কাঁদছে, তো যার যার বাচ্চা কাঁদছে ওই মা বলতে পারেন, আরে তো আমার বাচ্চা কাঁদছে, আমার বাচ্চা, আরে কত বাচ্চা কাঁদছে, আর আপনার বাচ্চা পাগল নাকি? না, এই কান্না আমার বাচ্চা। মায়েরা বুঝতে পারেন কিনা আপনারা জানেন, নিশ্চয়ই পারেন। ওকে ফাইন, লেটস প্রসিড। অনেকের মাই তার বাচ্চাকে খুঁজছেন। ধরুন আপনারা এখানে যারা বসে আছেন, তো বাইরে দাঁড়িয়ে অনেকগুলো মা তার বাচ্চাদের ডাকছেন, তো আপনারা জানবেন এটা আমার মায়ের গলা। ইয়েস অর নো? ইয়েস, থ্যাঙ্কস এ লট। তাহলে আমি বলতে এসেছি, মা যেমন তার বাচ্চাকে চেনে, বাচ্চা যেমন তার মাকে চেনে। কি দিয়েছিল? একটি ডাক, একটি শব্দ, একটি গলার সুর। আমরা হোমিওপ্যাথরা আমরা ডাককে এবং ওই ডাকের পেশেন্টদেরকে অমনি করে একটি সুর বা একটি ডাক দিয়ে চিনবো, একটি ডাক শিখবো, একটি ওয়ার্ড, নট মোর দ্যান ওয়ান ওয়ার্ড। ইট ইজ অলসো গড গিফটেড। ভগবান আমাকে ওই আইডিয়া দিয়েছেন, উপরওয়ালা আমাকে ওই আইডিয়া দিয়েছেন, অনলি ওয়ান ওয়ার্ড ক্যান স্যাটিসফাই এ ড্রাগ। দুটো ওয়ার্ডের দরকার নেই একটা ড্রাগকে বোঝবার জন্যে। যখন আপনি সেইখানে পৌঁছে যাবেন, then you can claim I know this very drug, I can teach this drug to anybody। শর্ত কি? একটি ওয়ার্ড দিয়ে, অনলি একটি ওয়ার্ড দিয়ে একটা ড্রাগ বলতে হবে।
আর ওই রকম একটি রেখা দিয়ে একটা ড্রাগ বলতে হবে। অথচ ওই ওয়ার্ডের মধ্যে কিন্তু হেড টু ফিট, হেয়ার টু নেল, তার ডিজায়ার অ্যাভারশন, তার সব কিছু ওই একটা কথার মধ্যে পেতে হবে। যদি না পাই আপনি ড্রাগ চেঞ্জ করে দেবেন? না প্লিজ না। আপনারা দেখে থাকবেন কবিগুরু রবীন্দ্রনাথকে বোঝাবার জন্য অনেক কিছু আঁকতে হয় না, একটা রেখা দিয়ে ওরা কেমন কেমন করে একটু দাড়ি বানিয়ে দেয় আর এমনি করে একটা মুখ আঁকিয়ে দেয়। আর এ তো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, বলুন ওখানে কি চোখ লাগলো, হাত লাগলো, নখ লাগলো, পা লাগলো? লাগলো না তো। শুধু একটি রেখা একটু আঁকিয়ে বাকিয়ে, আর এ তো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। আমি বলতে এসেছি সেই কথা যে আমরা কেমন করে পড়বো, যা দিয়ে আমরা একটি ডাককে এমন করে ছোট্ট একটু দিয়ে প্রকাশ করব, কিন্তু বোঝাবে সেই ডাক যদি 200 পেজে লেখা হয়ে থাকে তো এই ছোট্ট একটি রেখা দিয়ে ওই 200 পেজকে বোঝাবো, একটি মাত্র ওয়ার্ড দিয়ে গোটা ডাককে বোঝাবো। সেটা কেমন এবং সেটা নির্ভুল হলো কিনা এটা যাচাই করব, সেই কথাও আমি বলতে এসেছি। লেখা আছে এই বইয়ে গোটা 5 ডাক এমন করে। তাহলে ফ্রুটকে আমি চিনব, সেই চেনাটা ভুলও তো হতে পারে। কি করে ভুল হবে? আমি তো ওষুধ দিয়েছি, ওষুধ দিলেই তো ভালো হয়। এটা কিন্তু আমাদের সকলের কথা, আমার নিজেরও কথা। ওষুধ তো দিয়েছি, রোগী তো ভালো আছে, আর আপনি বলছেন ডাক ঠিক হয়নি। অ্যাকচুয়ালি আমি বলিনি, এটা শিখেন বলেছেন। রোগী ভালো হলে আপনার ওষুধ ঠিক হয়নি। কি বলেছেন? Prescribing for the result of the disease causes changes in the result of disease, not in sickness, except to hurry its progress. আমরা এটাকে বাংলায় এবং একটা ঘটনা দিয়ে বলি। সেই প্রথম শুরু করেছিলাম সাধারণ কোল্ড কফ দিয়ে। রুগীটি বারবার আসছে সাধারণ কোল্ড কফ নিয়ে, কখনো রাস্তাস, কখনো ব্রাইনিয়া, কখনো মেন্টাল ক্যামেরা, লাইক অল দিস থিং। রুগী তো ভালো হয়ে যাচ্ছে, ফাইন। আমার জানেন ছোটবেলা যেরকম হতো, আমি ভালো হতাম। উনি ছিলেন আমাদের ফ্যামিলি ফিজিশিয়ান, কিন্তু জানেন এখন তো আমার বয়স বলতে গেলে 42 বছর 3 মাস। এই মাস 5 হলো আমার ওই রকম জ্বর সর্দি কাশি হয় আজও, ওষুধ খেলে ভালো হয়, কিন্তু এদিন খেয়াল করছি আমার কেমন একটা টান ভাব হয়। এটা কেন বলুন তো? নাম্বার 1। নাম্বার 2, আজকাল আমার স্ত্রী বলে আমি একটু বেশি খিটখিটে হয়ে গেছি। নাম্বার 3, ইদানিংকালে জানেন অফিসের বস আমাকে বড় বকাবকি করছে। আমি কেন? আসলে ভুলে যাচ্ছে, আমার নিজেরও খারাপ লাগছে, আমি তো এরকম ভুল হতো না। তাহলে দেখুন কি হলো, জ্বর সর্দি কাশি ওকে, নো প্রবলেম, খেলেই ভালো হয়, খেলেই ভালো হয়। কিন্তু সমস্যা 3টে দাঁড়িয়েছে। একটা, শ্বাসকষ্ট দেখা দিয়েছে। 2 নম্বর, খিটখিটে ভাব এসেছে। 3 নম্বর, মেমারি ফেল করছে। আপনারা ভাববেন না ভাই, ভাববার দিন এসেছে। রুগী ভালো আছে, ডাক্তার খুশি, এটা ভুলে গিয়ে নতুন করে ভাববার দিন এসেছে। আদারওয়াইজ সেখানে আমি নিজে ডাক্তার হই, আর আমার পরিবার হোক, আর আমার পেশেন্ট হোক, এভরিবডি হ্যাজ টু সাফার অ্যান্ড সাফার এ লট। একটা টাইম আসবে যখন ডাক্তাররা বলবেন অ্যাকচুয়ালি কিছু স্পট দেখা যাচ্ছে লাঙে, বুঝলেন, আপনি একটু অমুক জায়গায় যান, গিয়ে পরীক্ষা করান। পরীক্ষা করা হলো, বললেন কিছু একটা শ্যাডো, একটু ভাবতে হবে, বুঝলেন। আপনি ওই ডিপার্টমেন্টে গিয়ে আপনার ইয়েটা করান, একটু টেস্টগুলো সব করান। করার পরে দেখা গেল সরি, আসলে একটু দেরি হয়ে গেছে, বুঝলেন। কে দেরি করেছিল গো? হু ইজ দ্য ক্রিমিনাল? I am that very doctor. I am the criminal responsible for this very crime. কারণ আমি খুশিতে ছিলাম, আমার বাচ্চাটি বারবার এসেছিল, আমি ছোটবেলায় বারবার ডাক্তার কাছে যেতাম, ডাক্তারবাবু বারবার ওষুধ দিতেন, আমি বারবার ভালো হতাম, আমার বাবা মা খুশি ছিলেন। এ তো ডাক্তার নয়, ও ধন্বন্তরী, গেলেই ভালো হবে। সেই ভালো হওয়ার খেসারত
আজ আমাকে দিতে হচ্ছে 42 বছর 3 মাস বয়সে। ডাক্তার বললেন দেরি হয়ে গেছে। না, দেরি হয়নি, আসলে আমি কারোর ভুলের শিকার। আরো বলা ভালো, আমার ডাক্তারবাবু যদি আমাকে নিয়ে আরো ভাবতেন কেন বাচ্চাটি বারবার আসে, তাহলে আজকে আমাকে এইভাবে মূল্য দিতে হতো না। অ্যাকচুয়ালি এই কথাগুলি আমি ফিল করেছি নিজেকে দিয়ে, তাই শেয়ার করতে এসে আপনাদেরকে, নট শেখাতে এনেছি। ওই যোগ্যতা এবং ঔদ্ধত্য আমার কাছে কিছু নেই, আমি এগুলো ফিল করেছি, সাফার করতে দেখেছি। তাই আমি বলতে চাই, আমি নিজেও ভাবতে চাই এমন দিন যেন আর না আসে। আমরা যেন একটা মানুষকে একাধিকবার ওষুধ দেওয়ার পরে যেন অবশ্যই ভাবতে শিখি কেন এমন। তো ঠিক আছে, ভাবতে শিখে আমি মায়াজমেটিক ড্রাগে পৌঁছে গেলাম, ইয়েস আইদার টিউবারকুলিনাম আর যা হোক কিছু দিলাম। যদি সেখানেও ফেল করে, আমি আপনারা নিশ্চয়ই জানেন এমন সব কিছু মিলিয়ে ড্রাগ দেওয়া হয়েছে। আমি একজনকে জানি, এমন একজন নয় অনেকজন, আমি একজনের কথা বলছি আর কি। ওর বাবা অনেক পয়সাওয়ালা ছিলেন, তো ও রাস্তার পাশে পড়েছিল, তো সঙ্গে সঙ্গে এমন জায়গায় পড়েছিল, পাঠিয়েছিল একটা দামি নার্সিংহোম সল্টলেকে। তো বাবা খবর পেল, ওর পকেট থেকে কিছু কাগজপত্র পেয়ে বাড়িতে খবর দিয়েছে। তো বাবা এসে তড়িঘড়ি তার সঙ্গে ভর্তি করে দিয়েছে। ভর্তি করে দিয়ে ওর এমআরআই করে ধরা পড়লো বোলাস অফ টিউবারকেল, টিবি ব্যাকটেরিয়া যে এই গোল বলের মতো তৈরি করেছে, সেটা ওর ব্রেনের একটা জায়গায় আটকে গিয়ে ব্লাড সাপ্লাই বন্ধ করে ও এরকমভাবে পড়ে গেছে। তিনি ছিলেন একজন স্বনামধন্য ভারত বিখ্যাত একজন ডাক্তারবাবুর পেশেন্ট, যাকে 200 থেকে সিএম পর্যন্ত ব্যাসিলিনাম খাওয়ানো হয়েছিল। আমি এটা দিয়ে বলতে চাই যে সব সিমটম মিলিয়ে এই ড্রাগ দেওয়া হয়, এই মানুষটাকে কনসিডার না করা হয়। মানুষটা কনসিডার কীভাবে হবে সেটা আমি পরে বলছি। যদি শুধুমাত্র পাস্ট হিস্ট্রি, ফ্যামিলি হিস্ট্রি, কার ডিজায়ার, এভারশন, মোডালিটি ইত্যাদি ইত্যাদি করে একটা ড্রাগে পৌঁছানো হয়, তাহলে তার শরীর ওই ড্রাগটাকে নাও মানতে পারে। মানে হলো ওই অসুস্থ মানুষটির ভাইটাল ফোর্স এই ড্রাগটিকে এন্ট্রি দিতেও পারে, নাও পারে। কারণ সব মিলেছে, মেলেনি যা সে হচ্ছে মানুষটার সঙ্গে ওষুধটি। রোগ এক জিনিস শুনেছি, আবার মানুষটির সঙ্গে ওষুধটি কি মেলাতে হবে? মানুষটি, রুগীর কথা আবার বলা হচ্ছে না, রুগীর সঙ্গে ওষুধটি নয়, মানুষটির সঙ্গে ওষুধটি। কোন মানুষ? রুগী নয় কেন? তাহলে কি মানুষ আর রোগীর মধ্যে কোনো বেসিক ডিফারেন্স আছে? অবশ্যই আছে। কি এই ব্যাপারে আলোকপাত করেছেন? কেন্ট সাহেব। কোন চ্যাপ্টারে? ফার্স্ট চ্যাপ্টারে। চ্যাপ্টারের নাম ডিসি। আপনারা নিশ্চয়ই বইটা পড়বেন, কেন্ট ফিলসফি। কিন্তু প্লিজ বাংলাটা নয়, আমার বাংলাতে একটু অ্যালার্জি আছে। না, বাংলার ভাষার প্রতি অশ্রদ্ধা নেই, কিন্তু শরৎচন্দ্রের দেবদাস পড়ে মজা পেতে গেলে বাংলা শিখে শরৎচন্দ্র পড়তে হবে। অনুবাদ পড়ে কিন্তু এই মজাটি পাওয়া সম্ভব নয়, আপনারা তা জানেন। তাই যদি হয়, একজন আমেরিকান ভদ্রলোকের লেখা থেকে মজা পেতে গেলে ওই ইংলিশ পড়েই মজা পেতে হবে, অনুবাদ পড়ে নয়। আরো বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন অনুবাদক যিনি, উইথ ডিউ রেসপেক্ট টু হিম, অনুবাদগুলি হয়েছে সেফ অনুবাদ, ওখানে ভাব নেই, ফলে ওটা পড়ে কোনো মজা তো লাগেই না, ভালো লাগা তো দূরের কথা। সো ইংরেজিটাই পড়ুন, দেখতে পাবেন সেখানে পরতে পরতে কেন সাহেব দেখিয়েছেন আজকে যার ধরা পড়েছে সিএ লিভার, তার এই অসুস্থতা শুরু হয়েছিল বহুদিন আগে থেকে। আর আমি বলি মায়ের পেটে। উইথ ডিউ রেসপেক্ট টু স্যার জেটি কেন, তারই কথা মেনে স্যার বলেছেন গো, ইউ মাস্ট গো ব্যাক। ব্যাগটা কোথায়? ব্যাগ বলে দেননি কি এই দেওয়াল, পরের দেওয়াল, বলেননি কিছু। তাই আমি ওখানে খুঁজেছি ফ্রুটের ব্যাগ, ট্রির ব্যাগ, সয়েল, আর্থ, মাটি। তাই আমার তথ্যকে এমনি করে বলেন কেউ কেউ ফল গাছ মাটি। আমার একজন খুব বড় সমালোচক উনি বলেন আপনার কোনো কথা মানতে পারি না, তাই ফল গাছ মাটি এই কথাটি বড় খাঁটি। তাই বুঝতে পারি যে
এই কথাটির মধ্যে উনি কোনো বিজ্ঞান খুঁজে পেয়েছেন। আমার বিশ্বাস আপনারাও খুঁজে পাবেন, এবং সেটি অকাঠ্য বিজ্ঞান। সেই বিজ্ঞান, সেই নলেজ আপনাকে হোমিওপ্যাথি বিজ্ঞানের প্রতি শ্রদ্ধা যা আছে, আর যদি 100 থাকে কাল 1 কোটি করে দেবে। এই বিজ্ঞানের মধ্যে সেই তথ্য আছে। তো সেটা কেমন না, যদি আমরা আজকে যে মানুষটি আমার কাছে, রুগীটি এসেছেন, এই রুগীর সব কথা শুনবো, কারণ রুগীটি আমাকে টাকা দিয়েছে, বলেছে দেখো আমার এই কষ্ট হয়, আপনি যদি এগুলো বাদ দিয়ে ওর সঙ্গে কথা বলতে চান, ও বলবে আমি বলতে এলাম এই, আর ডাক্তার আমার কোনো কথাই শুনছে না। তাহলে আপনার ডিউটি, আপনি ওর থেকে টাকা নেবেন, ওর সমস্ত কথা লিখতে হবে টোটো, বরং বলতে হবে আর কিছু বলুন প্লিজ। উনি আরো বললেন আরো 2টো কথা, না 1 কথা বারবার নয়, আপনি নতুন কিছু থাকলে বলুন। তখন আপনার 3 পেজ হয়ে গেছে, উনি বললেন না প্লিজ আমার আর বলার নেই, অনেক ধন্যবাদ, কারণ কোনো ডাক্তার এত কথা শোনেনি, আপনি শুনেছেন। কিন্তু মূল লেখা শুরু হবে এইবার, ওটাকে যেমন লিখলেন ভাঁজ করে রেখে দিন, ভুলে যান ওর কথা। তো একদম ভুলে যান আপনার রোগী আপনাকে কি বলেছিল, কারণ আপনাকে খুঁজতে হবে ম্যানকে। ম্যান মানে এই অসুস্থ হওয়া তো রুগী মানুষ, এটি তো রুগী, কিন্তু আপনাকে খুঁজতে হবে এই মানুষ যখন রুগী ছিলেন না। শুধু সেখানেই নয়, আরো পিছনে গিয়ে এই মানুষটির জন্মদাতা সে কোন মাটিতে জন্মেছিল, এই সব কথাকে যদি আপনি যোগ করে একটা জায়গায় পৌঁছাতে পারেন, তাহলে এই মানুষটির প্রকৃত সত্য, এর মধ্যে যে প্রকৃত চরিত্র লুকিয়ে আছে, সেখানে ছোট্ট 1-2টো কথা আছে, কিন্তু সেটাই টোটাল সিমটমকে স্যাটিসফাই করবে। আপনাকে হেড টু ফেড, ডিজায়ার, অ্যাভারশন, কি বলে মোডালিটি, সব কিছুকে না নিয়েও আপনি ওখানে পৌঁছে যেতে পারবেন। তাহলে আমরা কাকে পাবো? সেখানে রুগীকে পাবো না, পাবো মানুষটিকে। এমএল সেগাল একটা কথা বলেছেন, কোথায় বলেছেন? পুরনো 2 নম্বর ভলিউমে 52 নম্বর পেজে, যেটা যারা এখনকার বই কিনেছেন তারা দেখতে পাবেন না। ওনার ছেলেরা ও পাতাটাকে বাদ দিয়ে দিয়েছে, খুব আমার কাছে খুব দুঃখের। এই জন্যে কি ওই পেজে একটা কথা এমএল সেগাল সাহেব লিখেছিলেন, লেখা আছে যে আমরা যদি একটি মানুষের দৈনন্দিন অস্বাভাবিকতা থেকে, তার ইমিউন অস্বাভাবিকতাকে গুরুত্ব দিয়ে ভাবি, তাহলে আমরা তার ইমিউন ডেফিসিয়েন্সি সম্পর্কে একটা আইডিয়া করতে পারবো। দৈনন্দিন অস্বাভাবিকতা রোগের কথা নয়, কিন্তু এটা প্রেজেন্ট এপিডেমিকের কথা নয়। বলছেন একটি বাচ্চা, একটি মানুষ যে দৈনন্দিন অস্বাভাবিকতা তার মধ্যে ঘটে চলেছে, সেটি ভালো করে বোঝা যায়, তাহলে আমরা তার ইমিউন ডেফিসিয়েন্সি সম্বন্ধে একটা আইডিয়া করতে পারবো। সেই ইমিউন ডেফিসিয়েন্সিকে যদি টার্গেট করি এবং তার থেকে যদি কোনো ড্রাগে পৌঁছাই, তাহলে সেই ওষুধটি ওই মানুষটির বর্তমান অসুস্থতা, অতীতে যেটা তার মধ্যে মায়োজেনেটিক বলুন, জেনেটিক বলুন, যা ঢুকে আছে সেটিকে, এবং ভবিষ্যতে আসছিল তার মধ্যে যে সমস্যা, এই 3টে জিনিসকেই রুখতে পারবে। রেসপেক্টেড ডক্টর এমএল সেগাল সাহেব আরো বলেছিলেন, প্রথম ভলিউমের 1 নম্বর ভলিউমের 1 নম্বর পেজের লাস্ট লাইন, 2 নম্বর পেজের ফার্স্ট লাইনে বলেছিলেন, যদি একটি মানুষের এভাবে একটি মেডিসিন বার করা যায়, সেটা তাকে, ওটা তার জন্য তার ওষুধ হয়ে রইল। পরবর্তীকালে অবশ্য 7 নম্বর ভলিউমে গিয়ে কথা বদলেছেন, সেটা থাকবে, কিন্তু ওই ঋষি কিন্তু এই কথা বলেছিলেন। এই কথা বলেছিলেন এমফিলিপস ভ্যালি, এই কথা বলেছেন কেন সাহেব তার লেসার রাইটিংয়ে, এই কথা আরো অনেকেই বলেছেন যারা হোমিওপ্যাথি বিজ্ঞানের এই একেবারে গভীরে গিয়ে ভেবেছেন একটি মানুষ তার রোগ লক্ষণ বা রোগের আগের অবস্থা, তার সিক স্টেট যাকে বলা হয়েছে, কেন সাহেব বলেছেন। ওটা সম্ভবত 176 পেজ, ওটা 19 নম্বর চ্যাপ্টার ফিলসফি দা সোরাতে বলেছেন ঋষি, যে যদি সোরা মানব জাতির মধ্যে না আসতো, তাহলে মানব জাতি, রুগীদের কথা কিন্তু একবারও ওঠেনি, মানব জাতের মধ্যে না আসতো, তাহলে এই মানুষগুলি না এই এত অ্যাকিউট ডিজিজে ভুগত, অথবা অন্য যে ক্রনিক ডিজিজ তাকেও কিন্তু আক্রান্ত হতে হতো না, সে রুখতে পারত। হ্যাঁ হ্যাঁ, এ কথা কিন্তু ঋষি কেন্টের মুখে উচ্চারিত হয়েছিল। এর থেকে বোঝা যায় সিক ব্যাপারটা হলো
যে যার মধ্যেই ভাবনা চিন্তা আছে, উইল অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং আছে, তার রোগ হোক আর না হোক সে শিখ। এই সিক স্টেটটাকে যদি উপযুক্ত গুরুত্ব দিয়ে আজ চিকিৎসা করা না হয়, এই সিক স্টেটটাই অ্যাডভান্স হতে হতে একসময় একটা ডিজিজে প্রকাশ পাবে। তখন ডাক্তাররা বলবেন, ইয়েস, দিস ইজ দ্য পেশেন্ট অফ সিএ লিভার অ্যান্ড নো ওয়ে। সো বাড়ি নিয়ে যান, ভালো মন্দ খেতে দিন, অল দিস থিং। কিন্তু এখানে কিছু ভাববার ছিল, কারণ আমরা দেখেছি, আপনারাও নিশ্চয়ই জেনেছেন যে আজকে যার ক্যান্সার ধরা পড়েছে তার যদি ব্যাকে গিয়ে জিজ্ঞাসা করেন, সে বলবে সে কত ভয়ঙ্কর রাগী ছিলেন, অথবা কত সাংঘাতিক ধরনের চুপচাপ ছিলেন, কি ধীর স্থির মানুষ ছিলেন। ফলে এমন যদি আপনি 20, 50, 100টা কেসে স্টাডি করেন, আপনিও দেখতে পাবেন এইরকম দুরারোগ্য ব্যাধির সূত্রপাত কেমন ভাবে একটা মানুষের মধ্যে সিক আকারে বাসা বাঁধে। তাহলে আপনি এগোতে পারবেন, তাহলে আমি যদি এমন কোনো রোগীর হিস্ট্রি পাই, তাহলে আমি এভাবে প্রসিড করব। আর যদি আমি এভাবে প্রসিড করি, তাহলে কিন্তু আমার পেশেন্টকে সাফার করতে হবে না সেই দুঃসহ জ্বালা, দুঃসহ যন্ত্রণা। মৃত্যুটা হবে মর্মান্তিক, আদারওয়াইজ যদি সেভাবে চিকিৎসা হয়, মৃত্যুটা হবে পিসফুল। তো ফ্রুটের কথা বলছিলাম। ফ্রুট আমার কাছে এসেছে, আমি নিশ্চয়ই ফ্রুটের কথা শুনবো, কিন্তু আমার টার্গেট থাকবে এই ফ্রুট। আমি যার জন্য ঠিক করলাম আজকে ব্রাইনিয়া, এ সত্যি কি ব্রাইনিয়া গাছে ধরেছিল? মানে এ যাদের থেকে এসেছে, এর প্যারেন্টস, এর বাবা মা, কার মধ্যে এমন তথ্যের অবকাশ রয়েছে? সম্ভবত উনি ঘুমিয়ে গেছেন দুইজনই। প্লিজ, অনেক কষ্ট করে আপনারা এসেছেন, তো আমি চাই আপনারা সেই কষ্টের মূল্য আপনারা আমার থেকে দরদাম করে নিয়ে নিন, আমিও দিয়ে খুশি হই। তো যাকে জানলাম যে এই মানুষটি ব্রাইনিয়া আর মার্শাল আর যা হোক কিছু, তো এ কোথা থেকে এসেছে? এর তো বাবা মা আছে, এ তো আকাশ থেকে পড়েনি। আপনারা বলবেন, তাহলে কি সব বাচ্চার মধ্যেই বাবা মায়ের ক্যারেক্টারিস্টিক ফিচার পেতে হবে? বলুন, নয় কেন? সে যদি ওই বাবা মার সন্তান হয়, তাহলে আমরা তো তার মধ্যে পাবোই। আমরা তো এরকম বলি, দেখো বাপকা বেটা হয়েছে, আর বাপ সোহাগী মেয়ে হয়েছে, ও বাপটাও যেমন মেয়েটাও তেমন হয়েছে। আর মা কা বেটা হয়েছে, মা ওই রকম উচ্চশিক্ষিতা, ওই রকম ধীর শান্ত, সেটাও দেখো না কেমন। আমরা এ কথা কথার ছলে বলি, কিন্তু এর যে হোমিওপ্যাথিক প্রেসক্রাইবিং এর যে সব থেকে বেশি গুরুত্ব আছে, সেটা ভাববার সময় এসেছে। তাই জন্য আমি যা বলতে এসেছি, ফ্রুট ফলের জন্য ওষুধ প্লিজ ভাববেন না। ভাববেন তখন যদি ট্রি তাকে স্যাটিসফাই করে। যদি ট্রি স্যাটিসফাই না করে, তাহলে বন্ধু আপনাকে ইউ হ্যাভ টু টুয়াইজ, আদারওয়াইজ আপনাকে আর একবার ভাবতে হবে। হয়তোবা আর একবার, হয়তোবা আর একবার, হতে পারে 10 বার। কিন্তু শুধু ফ্রুট থেকে আপনি ডিসিশনে পৌঁছাবেন, আপনি ওষুধ দেবেন, নিশ্চয়ই রুগী ভালো হবে। আমি কিন্তু এই কথা বারবার বলেছি, রুগী ভালো হবে, রোগ ভালো হবে, মানুষটি সুস্থ হবে না। কেন? জ্বর সর্দি কাশি তো ভালো, কিন্তু আমার মেমারিটা লস হচ্ছে। আমার বাচ্চা দেখো আগে হাঁপানিতে ভুগতো কত, সেই বাচ্চা একদম ভালো হয়ে গেছে, কিন্তু আগেও তো ফার্স্ট। এখন কোন ক্রমে অসুখটা কোন ক্রমে পাস করে বা কোনোভাবে ফেল করছে। আমি বুঝতে পারি না আমার বাচ্চাটার মেমারি পাওয়ার এত গ্রাসরুট লেভেলে চলে গেল কি করে। আমরা কিন্তু ওই জবাব দেওয়ার জন্য বাধ্য। ও বেটা জানে না, তাই না হলে আমার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিত। ইয়েস, ইউ আর দ্য রেসপন্সিবল পারসন who has done all this bad thing for my baby. কারণ সঠিক ওষুধ যদি চোরকে সাধু করতে পারে, ভুল ওষুধ সাধুকে চোর করতে পারে। এর কোনো ব্যতিক্রমী কিছু নেই, থাকতে পারে না, যদি হোমিওপ্যাথি বিজ্ঞান বলে মেনে থাকেন। আপনারা নিজেরাও তা দেখেন, আমি দেখি। আপনারা আবার ভাবুন, আমি অ্যাকচুয়ালি এসব কথা আপনাদের জানা, আমি শুধু ভাবতে বলতে এসেছি। তো কেন ভাববো? তো দিস ইজ দ্য ম্যাথমেটিক্স। আপনাকে ম্যাথমেটিক্স নিয়ে ভাবতে হবে। আমি কোনো বাঁচি, আমার কথা শুনতে হবে না।
আপনি নিজেকে জিজ্ঞাসা করুন, দৈনন্দিন প্র্যাকটিসে এই কথা আপনি কাজে লাগাতে যান, আপনি দেখতে পাবেন ইয়েস এটাই তো কথা হয়েছিল। কথা হলো ভাই, যেটা কথা সেটা হলো আমাদের অ্যাকচুয়ালি বিজ্ঞান তো জার্নি শেষ করে না। আমাদের কাছে কিছু ওষুধ আছে, আমাদের স্যাররা শিখিয়েছিলেন, দেখো 3-4টে মেডিসিন ভালো করে পড়বি, আর 10-12টা মেডিসিন একটু ভালো আইডিয়া রাখবি, আর কিছু মেডিসিন মোটামুটি যথেষ্ট। বলতে ইচ্ছা করে সবাই কি মাংস ভাত হলেই পেট ভরে খায়? কেউ কি রুটি ভালোবাসে না বাঙালি হয়ে? বাসে তো। এই ব্যতিক্রমী জিনিসগুলো তো জানতে হবে। হ্যাঁ, বাঙালি মানে মাছ ভাত, মাংস ভাত, ডাল ভাত, আলু সিদ্ধ, এ তো হতে পারে না। তাহলে কেউ একজন আছেন যিনি পাউরুটি ভালোবাসেন, তো তার জন্য তো পাউরুটি ব্যবস্থা করতেই হবে। কেউ আছেন একজন শুধু মিষ্টি খান, কেউ আছেন শুধু মাল খেয়ে থাকেন, ও দিব্যি আছে, বছরের পর বছর মাল খেয়ে চলছে, কারণ মালে সব আছে, এনার্জি আছে সব থেকে বড় কথা। তো ব্যতিক্রমী মানুষ আছে পৃথিবীতে। ভাবনা যদি হয় আমাদের কুক্ষিগত কুপমণ্ডুকের মতো, দেন উই হ্যাভ টু স্টপ হিয়ার। ভাই আমি ঠিক পাচ্ছি না, জানেন, আপনি অন্য ডাক্তার কাছে যান, অন্য ডাক্তার কাছে যাব। আপনাকে দেখালাম আমি 10 বছর ধরে, আমার বয়স এখন 51 বছর, আপনি নিলেন 10, আর একবার ডাক্তারবাবু নেবে 10, তো আমি তো, আমার তো টাইম হয়ে গেল। তারপর না মানে আমি তো পাচ্ছি না। না, আমি এই কথা বলতে আসিনি, এই ধারণা শেয়ার করতে আসিনি। অন্য ডাক্তারবাবুর কাছে যাবে কেন? আপনি এই 10 বছর ধরেই বা কেন ভেবেছেন আপনাকে আবার ওকে নিয়ে 10 দিন ভাবুন পর 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 পর। আপনি ড্রাগ হয়তো জানেন না, কিন্তু একটা রূপরেখাটা তৈরি করতে পারবেন। আমার পেশেন্টের এই হচ্ছে তার জীবন চরিত্র, এই হচ্ছে তার জীবন দর্শন, কিন্তু আমি কোনো ওষুধ খুঁজে পাচ্ছি না এই রূপরেখার কোন ওষুধটি এমনি করে সিমিলিমাম হবে। এই যদি হয় আমার পেশেন্টের সমস্যা, আর এই যদি হয় আমার ওষুধের চরিত্র, যদি আমি না মেলাতে পারি এমন করে, তাহলে তার জন্য সিমিলিমাম হবে না, আর রুগীটাও ভালো হবে না। আমরা যা করে চলেছি আইদার এইরকম অর এইরকম অর এইরকম, কিন্তু কিছুতেই এরকম হচ্ছে না। তার জন্য ভাই লড়াই তো জারি রাখতে হবে। লড়াই জারি না রেখে সেই স্যার বলেছিলেন এই 4-5টা আর 10-12টা, ভাবতে খারাপ লাগে। স্যার শ্রদ্ধেয়, আজও আমার শ্রদ্ধেয়, কিন্তু আমি বলি স্যার বোধহয় কি জানি হয় বলেছিলেন, আমি ঠিক শুনিনি, হয়তো বলেছিলেন না রে 112টা, 104টা বা 504টা, হয়তো এরকম কিছু বলেছিলেন, আমার কান বুঝতে পারেনি। তো আপনি যখন বুঝবে, দেখতে পাবেন ল্যাক ডেলফিনাম আজকে শুনে যাওয়ার পর, ল্যাক লক্সোডন্ট আফ্রিকানা শুনে যাওয়ার পর, ল্যাক লিউনিয়াম তো এর আগে আমি বলেছি, যারা এর আগে আমার আলোচনা শুনেছেন ল্যাক লিউনিয়াম নিয়ে কাজ করেছেন, তারা কত ভালো আছে। তো যদি ল্যাক লিউনিয়াম না জানা হতো, ল্যাক লিউনিয়াম এই মেডোরিনা আমি বুঝতে পারছি না। আমার দেশে কিছু বিজ্ঞ ডাক্তাররা এই কথা বলেন। আপনার কথা থামাবেন স্যার? আপনাকে বলিনি, বলছে আপনার কথা থামাবেন কি? বলুন না স্যার। বললো এখনো একোনাইট নিয়ে চিনতে পারলাম না, তো ওই সব ফালতু বক বক আপনি কেন করছেন? নিশ্চয়ই করার যুক্তি আছে। কথা হলো, যিনি একোনাইট ব্রাইন নিয়ে আজও চিনেন নি, তার বয়স যথেষ্ট, তিনি কি সত্যি আর কোনো চিনতে পারবেন? যা হয় না 9-এ, তা হয় না 90-এ, সেটা আপনাদের সকলের জানা আছে। উনি তাই বলতে চান আমি ওর বাইরে যাব না। আজ আমি আর্নিকা দিয়ে একটা কথা শোনাই। আপনারা নিশ্চয়ই সবাই জানেন আর্নিকাকে, আমি একটু অন্য সুরে গাইব। আমরা সবাই জানি, এবং আর্নিকা, নাক্সভমিকা, থুজা এগুলি দোকানে সব থেকে বেশি বিক্রি হয়। তো আর্নিকা কি শেখাবেন আপনি? ও জানি তো, আঘাত লাগলে দিতে হয়, ওটা পানের দোকানকে জিজ্ঞেস করেন, ও জানে। সত্যি তাই। তো একটা কথা বলি, একটি মেয়ে, 5 বছরের একটি মেয়ে বাপ সোহাগী, মানে বাবার সঙ্গে খুব ভাব। স্কুল থেকে বাবা না গেলে আসতে চায় না মায়ের কাছে, কখনো কখনো বাবা তো আটকে যায়নি, তো মাকে আনতে হয়। এমন একটি বাপ সোহাগী মেয়ে বাবাকে ভীষণ ভালোবাসে। হঠাৎ খেয়াল হলো স্কুল থেকে বাড়ি এসে বাবার নাম নিচ্ছে না, বাবার কাছে যাচ্ছে না। মা ভাবতে লাগলো কেসটা কি। জিজ্ঞেস করা হচ্ছে তুমি তোমার আব্বুর কাছে যাচ্ছ না কেন? কিছু বলেন। তো বাবা মা দুজনেই বুঝে গেছে সামথিং রং।
তো কিছু বোঝা যায়নি। সেদিন ভালো করে খেলেও না, স্কুল থেকে এসেছে, রাত্রেবেলা ঘুমিয়ে চিৎকার করে জেগে উঠেছে, আমাকে মেরো না, আমাকে মেরো না। ওরা বুঝে গেলেন বাবা মা কিছু একটা ঘটেছে। তো ডেকে উঠে, কে তোমাকে মারছে? কেউ মারছে না তো। না, মারছিল। তুমি কি জেগে আছো? ওঠো। কি তোমার ঘুম কেটেছে? কে মারছিল? কেউ না। চিৎকার করলে কেন? স্কুলে ওর এক বান্ধবীকে ওর বাবা মেরেছেন, ওর বান্ধবীকে তার বাবা মেরেছেন, সেটা ও দেখে এসেছে। এমন জায়গায় মেরেছে যে কালশিটে দাগ হয়ে আছে, বান্ধবী, এই মেয়েটির নয়। যা হোক করে ওর মাথার মধ্যে একটা ঘটনা ঘটে গেছে। তো সম্ভবত এমনই ঘটেছে, এবার বাকিটা আপনারা বিচার করবেন। ওর বাবা ওকে ওরকম মেরেছে, ওর বাবা ওকে অত ভালোবাসে বলেছে আমাকে, আমার বাবাও আমাকে অত ভালোবাসে, তাহলে আমার বাবা যদি আমাকে মারে, ওর ব্যাপারটা ওর মধ্যে এতটাই ঢুকে গেছে, বাড়িতে সে কাউকে কিছু বলেনি, ঘুমের মধ্যে স্বপ্ন থেকে চিৎকার করে আমাকে মেরো না। এই আঘাত কোন আঘাত? এই আঘাতে কি আন্নিকাতে লেখা আছে কালশিটে দাগ। এই কালশিটে দাগকে কিন্তু অন্য চোখ দিয়ে দেখতে হবে, চর্মচক্ষু দিয়ে নয়, জ্ঞান চক্ষু দিয়ে দেখতে হবে। ওই মেয়েটিরও কিন্তু কালো দাগ পড়েছিল। কে? এই মেয়েটি, যে মেয়েটি কেউ মারেনি, ওর ওই কালো দাগটা শিফট করে গেছিল ওর মনের মধ্যে। শুনুন সে কাহানি। পরে পরে কথা প্রসঙ্গে জানা গেছে ওর মা, এটা একটু গুরুত্বপূর্ণ, কিন্তু আমি ব্যাখ্যা দেওয়ার জন্য ঘটনা বলি, আমার ফ্রুট ট্রি আর্ট সিনড্রোম। এর মা বিয়ে করতে আপত্তি ছিল কোনো একটা বিশেষ কারণে, সেটা আমরা পরে বলবো। তো বিয়ে হলো, বিয়ের পরে যা যা আবার হলো, হতে গিয়ে তার প্রচুর রক্তপাত হয়েছিল। এত রক্তপাত হয়ে গেছিল, ভেজাইনাল ওয়াল ছিঁড়ে গিয়ে তাকে হসপিটালে ভর্তি করে রক্ত দিতে হয়েছিল। এরপরে ওখানে হসপিটাল থেকে রক্ত দিয়ে এসে ছাড়া পাওয়ার পর এর এই মনের ভয় কাটাতে যে ডাক্তারবাবু ওষুধ দিয়েছিলেন, সেই ডাক্তারবাবু যে ওষুধ দিয়েছিলেন সেটা ছিল আর্নিকা মন্টানা 30। সরি, কেসটা আমার নয়, এটা জজ ভিদল কাছে। তো ভেবে দেখুন, মায়ের ভয়ের কারণে, যে ভয় কেউ পায় না, ভয়ের কারণে মাকে আর্নিকা 30 খাওয়ানো হয়েছে। সেটা গাছ যদি হয়, ওটাকে ফল ধরলে তো তার গাছ ভাবতে হবে আবার। কিন্তু আমাকে তো মেয়েটিকে নিয়ে আসা হয়েছে, এরকম ভয় পাচ্ছে, ইত্যাদি ইত্যাদি দেখে এসছে, আমাদেরকে এই বলেছে, তখন এই মেয়েটি আমার কাছে হচ্ছে ফল। গাছ হলো ওর মা। কে ওর গাছ? যে আঘাত লাগেনি, তো তার কথা ভেবে সে বিয়ে করতে রাজি হতো না। আর বিয়ে করতে রাজি হতো না, জোর করে বিয়ে দেওয়া হয়েছিল। এমন অবস্থায় ভেজাইনাল ওয়ালে একটা স্প্যাজম হয়। এই স্প্যাজম অবস্থায় কোনো কিছু পেট্রেশনে বড় রকমের ইনজুরি হয়। সেই ইনজুরি তার ক্ষেত্রে এতটাই হয়েছিল যে তাকে ব্লাড দিতে হয়েছিল। তো সেই গাছে সেই আঘাতজনিত ভয় পায়, এমন একটি গাছে ধরেছে এমন একটি ফল, সেই ফল তার বান্ধবীর মার দেখে ওর ব্যথা লেগেছে। খুব মজাদার নয় কি গল্পটা? কোন গাছে কোন ফল ধরে, সেই ফলের কেমন করে চিকিৎসা হয়। কই, আঘাত তো লাগেনি ভাই, সত্যি সত্যি। আঘাত কোথায় লেগেছিল? ওর মনে, বাবার ভালোবাসার মনে। সো আর্নিকা, তো আমরা শুধু আর্নিকা চর্মচক্ষু দিয়ে আঘাত লাগা দেখে আর্নিকা দিতে পারি, কিন্তু ভাবতে হবে এখন থেকে, কারণ আর্নিকার খুব বড় ডাক, অনেক বড় ক্ষেত্র আছে, অপকার করার ক্ষমতা এর অনেক বড়। ফলে প্লিজ কথায় কথায় আর্নিকা নয়, আর্নিকাকে বিচার করে আর্নিকা দিন। সে হচ্ছে এমনই একটা আঘাত, যে আঘাত দেখা যায় না কিন্তু উপলব্ধি করা যায়। সেই আঘাতজনিত ভয়, সেই আঘাতজনিত কষ্ট, তার জন্য আর্নিকা দিলে কিন্তু সত্যি সত্যি মনের ভয়ও দূর হবে, মানুষটাও ভালো হবে। আর জ্বর, সর্দি, কাশি, আমাশা, দাঁত যন্ত্রণা, মাথা যন্ত্রণা, সব আর্নিকাতেই যাবে, irrespective of sign and symptom, desire and aversion, exciting cause or maintaining cause or modalities, everything you can prescribe আর্নিকা। কে বলেছেন? কেন সাহেব বলেছেন। কোথায় বলেছেন? লেসার রাইটিং এ বলেছেন। কত পেজে লেখা আছে? আমার বইতে উদ্ধৃত আছে, আপনারা কাইন্ডলি দেখবেন। সো
ভাববার দিন এসেছে। সেই গতানুগতিক সেই ধারণ ধারণা না, একটু ভাববো আর একটু দূরে গিয়ে। আমি বলতে চাই, এই যে আর্নিকা দেওয়া হলো, কোনো সিমটম ছিল কি আর্নিকা? কোথায় আঘাত? আঘাত তো ছিল, যে আঘাত থেকে বড় আঘাত কিছু হয় না। একটি ছেলে, বুঝলেন, ও যখন ফার্স্ট ইয়ার বিএসসি পড়ে, ফার্স্ট ইয়ারে একটা মেয়ের সঙ্গে প্রেম করেছিল। মেয়েটিকে জোর করে হোক আর যেভাবে হোক বিয়ে দেওয়া হয়ে গেছে, বিয়ে দিয়ে দেওয়া হয়েছে। ছেলেটি মাদের মতো ঘুরছে। বন্ধুদের দিকে কষ্ট হলো, তুই পাগল আছিস? মেয়ে ওই একটাই পয়দা হয়েছে দুনিয়ায়, কটা মেয়ে চাই বল, কটা চাই? বললো, প্লিজ আমাকে একটু একা থাকতে দিবি? তুই তো একা থেকে থেকে শেষ হয়ে যাচ্ছিস, বাকি তো পাগলা গাড়িতে ভর্তি করা, তো কিছু বল কমসে কম। বললো, আমার কিছু বলার নেই রে। তাই বলে তুই একটা মেয়ের জন্য জীবনটা শেষ করে দিবি? বললো, যে আঘাত একবার পেয়েছি আর একবার সে আঘাত সহ্য করবার মতো মানসিকতা মান নেই। আচ্ছা, প্রেমিকা চলে গেছে, কোথায় আঘাত লেগেছে গো? আলসিরে দাঁতই বা কোথায়? থোড়ি না দাগ আছে, দাগ তো লেগেছে। যে আর একবারও ওর বন্ধুরা ওকে মেয়েদের সঙ্গে কত নিয়ে যে ভাব করবার চেষ্টা করছে এক জায়গায় রেখে দিয়ে, সবাই বিফল হয়েছে। মেয়েটাকে বলেছে, প্লিজ আমি আর একবার আঘাত পেতে চাই না। আমি জানি হয়তো তুমি ওরকম নাও, কিন্তু আমার মন আর সায় দেয় না, কারণ দ্বিতীয়বার আঘাতকে হজম করবার মতো মানসিকতা আমার নেই। তুমি প্লিজ এসো। তাহলে আঘাত অনেকভাবে লাগে না? আমি আপনাদেরকে এই আর্নিকা শেয়ার করতে এসেছিলাম। আমি এটা দিয়ে আমি আর্নিকা পর্ব শেষ করতে চাই যে আপনারা ভাবুন কেমন করে এই ব্যাপারগুলোকে ফ্রুট ট্রি আর্ট সিনড্রোম দিয়ে স্যাটিসফাই করে আর্নিকা দিতে হবে। আঘাত দেখে নয়, শুনে নয়, ফ্রুট ট্রি আর্ট সিনড্রোমকে স্যাটিসফাই করে দেন ইউ হ্যাভ টু প্রেসক্রাইব আর্নিকা মন্টেনা মিনিমাম 10 ml। অত ঋষিরা যা করেছেন এই পোটেন্সির ব্যাপারে, এই বইতে কেন সাহেবের লেসার রাইটিং থেকে একটা চ্যাপ্টার হুবহু টুকে দেওয়া আছে ইংলিশে, পোটেন্সি কি, ডিসকাশন অন পোটেন্সি। আপনারা দেখবেন সেখানে কেন সাহেব কেমন করে ডিএমএমএম পর্যন্ত আলোচনা করেছেন। আর কামাল সাহেব এই ব্যাপারটা নিয়ে আলোচনা এর অনুবাদ করবেন ওনার বইয়ের 2য় এডিশনে। অনেক জায়গাতে প্রশ্ন করা হতো, হ্যাঁ আপনি কেন 10 ml দিলেন, কেন অন্য পোটেন্সি দিলেন না? তো এই কথাগুলির জবাব দেখলাম ভালো ঋষির লেখাটা টুকে দেওয়া, তাতে সবাই আমাকে প্রশ্ন করার সুযোগ থাকলেও ঋষিকে প্রশ্ন করার সুযোগ থাকবে না, কারণ ঋষি যথাযথ এক্সপ্লেন দিয়ে লিখেছেন কখন 10 ml কখন নয়। আমরা হাঁটি হাঁটি পা পা করে আমরা একটা নতুন ড্রাগে যাই। আমি অনেকগুলো ড্রাগ বলতে এসেছি, তো আজকে আমি কর্মকর্তাদের জেনে নিই আমার মেয়াদ কতক্ষণ। আসল মানে টাইমটা বলুন। 5টা। এই প্রসঙ্গে আমি একটা নতুন ড্রাগ আমার আইডিয়াটাকে শেয়ার করি। ড্রাগটির নাম ল্যাক ডেলফিনাম, ডলফিনের দুধ থেকে তৈরি। যেহেতু এখানে সময় অনেক কম, তাই আমি যতটুকু না বললে নয়, অথচ কম কথাও বলবো, সব কথাও বলবো, আবার প্রেসক্রাইবিং পয়েন্টও বলবো। প্রথমে বলি একবার শেষের কথাটা, প্রেসক্রাইবিং পয়েন্ট। আমাকে একজন টেলিফোনিক ডিসকাশনে একটা তথ্য দিলেন। আমি বললাম, দেখুন আমি এত দূর থেকে আপনার ওষুধ কি করে ভাববো? আচ্ছা অগত্যা আপনি আমাকে একটা কথা বলুন। কি কথা? না আপনি বলুন, আপনি তো আপনার এতগুলো ভাই বোন, আপনি এত নাম্বার, আপনার আব্বা আম্মা কার সঙ্গে আপনার চরিত্রের বেশি মিল?
উনি বললেন আমার আব্বার সঙ্গে। কি সে মিল? উনি বললেন আমার আব্বাও যত বিপদ হোক উনি থাকতেন খুব কুল ব্রেন নিয়ে ডিসিশন নিতেন। ঠিক আমি আমার মধ্যে আব্বার অন্য অন্য দিকগুলি হয়তো কিছু কিছু পেয়েছি, কিন্তু এইটি পেয়েছি 16 আনার মধ্যে 20 আনা। আমার কথাটা তো যাচাই করতে হবে, শুধু শুনলে হবে না। আমি বললাম দেখুন ফ্রুটি আর সিন্ড্রোম যেন পেশেন্টটাকেই বুঝে রেখেছিল। ও কেমন করে বললো? ও তো ক্লাস করেনি থরি। আমি বললাম আচ্ছা আপনার কালকে পরীক্ষা, বাঙালিদের হয় অঙ্ক নয় ইংরাজি, এরকম একটা কিছুতে ভয় থাকে। তা আমি জিজ্ঞেস করলাম আপনার কিসে ভয় ছিল? উনি বললেন ইংলিশে। আমি বললাম কাল ইংরাজি পরীক্ষা, আজকে কত আতঙ্ক হতো? উনি বললেন একদম না, পারি না যাওয়া হবে, সারা বছর পড়েছি। আমি বললাম কাল ইংরেজি রেজাল্ট বেরোবে, মানে পরীক্ষা অ্যানুয়াল পরীক্ষার রেজাল্ট বেরোবে, আজকে কত দুশ্চিন্তা হতো? একদম না। বললাম কেন? বললো সারা বছর আমি যা করেছি তাই লিখেছি, এখন দুশ্চিন্তা করলে আমার কি লাভ আছে? আমি দেখলাম উনি যে প্রস্তাবটা করেছেন যে আমার বাবার মতো কি আমি যখন চরম বিপদে পড়ি তখন আমি কুল থাকি। পৃথিবীতে একটি মাত্র ড্রাগ আছে, চরম বিপদেও একদম অবিচল। কি ভাবছো? যা ভাববার ভেবে রেখেছি, আর উপরওয়ালা একজন আছেন, যা করবার উনি করবেন। আমি ভেবে কিছু করতে পারবো না, অতএব আমি দুশ্চিন্তা করতে চাই না। আমাকে খেতে দাও, খেতে দাও, আমি ঘুমোতে যাবো। চরম দুশ্চিন্তায় বাড়ির লোকেদের ঘুম নেই, কিন্তু হেড অফ দ্য ফ্যামিলি কি বললেন? এই বলে আমাকে খেতে দাও, আমি ঘুমোতে যাবো, আমার কাল অফিস আছে। দেখুন না, কাম ডিউরিং CLM, কাম ডিউরিং ডেঞ্জার কাকে বলে? বাচ্চাটি গাছকে দিয়ে স্যাটিসফাই করলো, বাচ্চাটি পাস হিস্ট্রি দিয়ে স্যাটিসফাই করলো, বাচ্চাটি তো নয়, আমি বড় মানুষ, উনি ব্যাংকের অফিসার, উনি ওনার এই বয়সকে দিয়ে স্যাটিসফাই করলো। ভাবুন না, সিভিল ইমান কাকে বলে? ফ্রুট ট্রি আর সিন্ড্রোম কাকে বলে? তো ডেলফিনের অনেক কথা আছে, কিন্তু সব থেকে বড় কথা, দ্য সোল অফ দ্য ড্রাগ ইজ কাম, CALM। কাম মানে শান্ত, ডিউরিং ডেঞ্জার। এখন এই কাম কেন, কোয়াইট নয় কেন, একটু বলা দরকার। কাম অ্যান্ড কোয়াইট দুটোর মানে চুপচাপ, কিন্তু না, মিথ্যা কথা, মিথ্যা কথা। কোয়াইট মানে হলো কোয়াইট বাই নেচার, মানে কোয়াইট ডিসপোজিশন। আমার বাচ্চাটি কাছে বরাবরই এইরকম চুপচাপ। আর যে বদমাসটাকে দেখছেন না, ছোট ছেলে, ও তো জ্বর হয়েছে বলে চুপচাপ, ও বদমাস, ও হলো কাম। আর এই ছেলেটি আমার বরাবরই চুপচাপ, এ হলো কোয়াইট। কাম ডিসপোজিশন হয় না, কোয়াইট ডিসপোজিশন হয়। তো কাম, সবাই এমন অবস্থায় অনেক দুশ্চিন্তা করবে, কিন্তু আমি কখনো ব্যস্ত হই না। আমি আমার জায়গায়, আমি তাকে স্মরণ করি আর ভাবি আমার সাধ্য অনুযায়ী আমি করেছি, বাকিটা তো তার হাতে। আমি দুশ্চিন্তা করে কি করব? কাম ডিউরিং ডেঞ্জার, ল্যাক ডেলফিনাম। ডেলফিনামের অনেক কথা আছে, আমি শুধু সেমি পয়েন্ট একটা বললাম। তো ডেলফিন গল্প, অতএব সময় আছে, তারপর আবার অন্যটাকে যাব, ছোট করে শেষ করব। ডলফিনদের পদে পদে বিপদ, এদের সব থেকে বড় শত্রু হলো হাঙর। এদের বিপদ কতটা শুনবেন? বছরের সার্ভাইভাল রেট হলো 50%, মানে 50% খেয়ে নেয় ওরা। তোর চারিদিকে শুধু বিপদ। তার জন্য ওরা কি করে, লেখক বলেছেন ন্যান্সি হেরিক, বইটার নাম অ্যানিম্যাল মাইন্ড হিউম্যান ভয়েস। বলছেন এরা দলবদ্ধ হয়ে বসবাস করে, কারণ সমুদ্রের মতো প্রতিকূল পরিবেশে অস্তিত্ব টিকিয়ে রাখতে এটা তাদের একটা উপায় মাত্র। দলবদ্ধ, নাম্বার 1। নাম্বার 2, এরা সমাজ ব্যবস্থায় বিশ্বাসী, এরা সমাজ মেনে চলে, সমাজের নিয়ম মেনে চলে। সেই সমাজ পরিচালিত হয় মহিলা, মানে ফিমেল অ্যাডাল্টকে দিয়ে। তাদেরই কাজ সমস্ত ডিসিশন নেওয়া, বাচ্চা মানে ছেলে মেয়ে নাতি পুতিদের প্রতিপালন, তাদের প্রতিরক্ষা দেওয়া। আর পুরুষদের কাজ হলো, ভালো কথা, এই যে একজন মহিলা অ্যাডাল্ট, এই যে যাদেরকে নিয়ে তার সংসার,
পডকে বলা হয় POD, পড। বাকিটুকু বলা নেই, আমি জানি না এই পড মানে কি, যাই হোক কিছু একটা হবে, তো পড বলা হয়েছে। আর পুরুষদের কাজ হলো এই সমস্ত পুরুষরা একসঙ্গে বন্ধুত্ব করে ওরা পডকে ঘিরে রাখে ফর সিকিউরিটি পারপাস। আরও আছে, ওরা মাছ ধরে বাচ্চাদেরকে সেই মাছগুলো সরবরাহ করে। আরও আছে, এদের সঙ্গে ওই পডকে নিয়ে খেলাধুলা ইত্যাদি এগুলিও করে। তো এই হলো ওদের সমাজ ব্যবস্থা, এমনি করে ওদের সমাজ চলে। কিন্তু এখানে ইন্টারেস্টিং যেটা, সে হলো ওদের ঘুম। আমরা কেমন করে ঘুমোই? আমরা ঘুমোই বাস, ঘুমিয়ে গেলাম, চোখ বন্ধ। না, সবাই এ ঘুমায় না, এটা হেলদি ঘুম। আবার সেই কাল ঘুমিয়েছিস সন্ধ্যা 8টায়, আর আজকে 10টা বাজে, তোর ঘুম হচ্ছে না, এটা কিন্তু হেলদি ঘুম নয়, এটা প্যাথোলজিক্যাল ঘুম। তো আরেকজন বলছে, কোথায় ঘুমোচ্ছি দেখছো, সারা রাত আমি জানি তুমি কাকে কি বলেছো। এর মানে হলো একে রেস্টলেস স্লিপ। ডলফিনের ক্ষেত্রে এটা কি জানেন, ওরা কখনো ওর পুরো ব্রেনটা ঘুমোয় না, ওদের একটা হাত ঘুমোয়, একটা পাশ ঘুমোয়, আর একটা পাশ জেগে থাকে, আবার আর একটা পাশ ঘুমোয়, আর একটা পাশ জেগে থাকে। লেখিকার যুক্তি হচ্ছে, যেহেতু চরমতম বিপদের মধ্যে ওদের জীবনযাপন, তাই যদি আমি পুরোটাই দিয়েই ঘুমিয়ে যাই, তো শত্রু এসে আমাকে এবং আমার পটকে তছনছ করে দেবে। তাই একটা দিয়ে ঘুমোয়, একটা দিয়ে ওয়াসে রাখে পটকে, এবং শত্রু কত দূরে এবং কী ধরনের প্রতিরক্ষা, কোথায় পালানো উচিত, এসব ব্যাপারে ওরা ডিসিশন নেয়। এদের শরীর থেকে এক ধরনের সোনার মানে হলো ইকো বেরোয়, যা দিয়ে ওরা বুঝতে পারে 8 মাইল দূরে যদি হাঙর মানে শত্রু থাকে, এখান থেকে ওই সোনার পাঠিয়ে সোনার পাঠিয়ে বুঝে নেয় যে ওরা 8 ঘন্টার মধ্যে এসে গেছে কিনা, আর ওর পেট ফাঁকা না ভরা, মানে ওর পেটে খাবার আছে। যদি খাবার থাকে তাহলে তো আমাদের খাবে না, আর যদি খাবার না থাকে, কারণ ওরা মানুষের থেকে ভাবছ। মানে আমরা যেমন আজকে একজনকে মুরগি করলাম, কালকে এর জন্য আজকে যদি আরেকটা মুরগি পেয়ে যাই, তাকেও বধ করে রেখে দেই, মানে তার থেকে যা কিছু মেরে ধরে নেওয়ার নিয়ে রেখে দিই। কিন্তু ওরা দেখুন, ওরা ওরকম জন্তু, সমুদ্রের জন্তু, ওরাও জানে যে আমরা পেট ভরা আছে, খাবো না, আর এরাও জানে যে ওর পেট ভরা আছে, খাবে না। তো এই ওয়াস অর্ধেক ঘুমের যুক্তি হচ্ছে পটকে এই সংকেত দেওয়া, শোনো এখনো পর্যন্ত তোমরা নিরাপদ আছো, 8 মাইলের মধ্যে কোনো শত্রু নেই, বা শত্রু এসেছে, আমি খোঁজ নিয়ে দেখেছি, ওর পেট বোঝাই আছে, অর্থাৎ দুশ্চিন্তার কোনো কারণ নেই, তোমরা নিশ্চিন্তে থাকো। এটা হচ্ছে ডলফিনের জীবন। কিন্তু এসব জেনে আমাদের কি লাভ? লাভ তো আছে। পৃথিবীতে, সারা পৃথিবীতে 150টিরও বেশি ডলফিন অ্যাসিস্টেড কিওর সেন্টার চলছে, যাদের কাজ কয়েকটি বিশেষ রোগের উপরে এদের কাজ, এবং যেগুলি ডাউন সিনড্রোমের মতো অসুস্থতা, যা কোনো চিকিৎসা নেই, এই সমস্ত যারা ডলফিন নিয়ে রিসার্চ করেন, আমি সেগুলো এখানে লেখা দেখিয়ে দিচ্ছি, আর কি কি ব্যাপারে এই থেরাপি দেওয়া হয়। কিন্তু আমি এবার যেটা দিতে পারছি না আপনাদের, এই লিটারেচারটা আমি সময়ের অভাবে লিটারেচারগুলো আনতে পারিনি। এরপর আবার আপনাদের সঙ্গে যেখানে দেখা হবে, আমি এই ডলফিনের লিটারেচার আমি দেবো। বলুন, আমি বইটা কিনে নেবো, আপনি বলুন কত কোটি টাকা দাম। অ্যাকচুয়ালি বইটার 10% কাজে লাগে, ওটা হচ্ছে প্রুভিংয়ের উপর বইটা। আর আমি আপনাদেরকে যেটা বলছি, ওটা হচ্ছে ডক্ট্রিন অফ সিগনেচার থেকে এই তথ্যগুলোকে আমি কালেক্ট করেছি, এর উপরে পেপারস রেডিও করেছি। এরপরে যখন আপনাদের সঙ্গে দেখা হবে, তখন আপনাদেরকে লিটারেচার দিয়ে দেবো। লিটারেচার পড়লে আপনাদেরকে আরও বেশি আনন্দ হবে, সঙ্গে বাংলাটাও থাকবে, আবার ইংলিশ লিটারেচার, ন্যান্সি এরিকার অরিজিনাল লিটারেচারটাও আমি তুলে দেবো যখন আবার আপনাদের সঙ্গে দেখা হবে। তো আমরা দেখি কেমন করে আমরা এর থেকে জানতে পারি ডলফিন পড়বো কেন, আর ডলফিন আমাদেরকে কী কী উপকারে লাগে। একটা কথা বলছি, ন্যান্সি এরিকের একটা কথা আছে এখানে। আমরা তখন অ্যানিম্যাল কিওর সেন্টারে একটা পেশেন্ট দেখছিলাম, সেইখানে আমাদের রুগী বললেন, আমার বাবা একজন সাঁতারু, উনি সাঁতার কাটতে কাটতে সমুদ্রে উনি হার্ট ফেল করে যান। হার্ট ফেল করে গেলে
কোথাও থেকে ম্যাজিকের মতো ডলফিন ছুটে আসে। ডলফিন ওই অসুস্থ মানুষটাকে পিঠের উপর দিয়ে ধীরে ধীরে সাঁতার কেটে কুলে পৌঁছে দেন। আচ্ছা, তো জানেন আপনারা, দেখুন ডলফিন নিজেরও যদি কোনো সঙ্গী অসুস্থ হয় তাকে ওরা তীরে নিয়ে যায়। নট অনলি দ্যাট, আমরা মানুষেরা যেমন শরীর খারাপ হলে বিভিন্ন জায়গায় চেঞ্জে যাই, একটা আত্মীয় বাড়ি ঘুরে আসি অথবা পাহাড়ে যাই বা অন্য কোথাও যাই, তেমন করে এই ডলফিনেরা এই অসুস্থ তাদের যে সঙ্গীটিকে নিয়ে সমুদ্রের বিভিন্ন পাহাড়ে গিয়ে এই এনভায়রনমেন্ট চেঞ্জের ব্যবস্থা করে যদি বেঁচে ওঠে। আবার দেখুন, আমরা যদি কেউ ডাক্তার বলে দেন এ আর কিছু হবে না, আমরা হতাশ হয়ে যাই, কিন্তু ওরা কিন্তু মৃত্যু পর্যন্ত তাকে সেবা যত্ন করে চলে। যেদিন মারা যাবে মারা যাবে, কিন্তু সেবা যত্ন কোনো ত্রুটি করে না। ওরা আমাদের থেকে আরো অনেক উচ্চ স্তরের প্রাণী, তাই সেই অসুস্থ সঙ্গীকে কখনো চিকিৎসার অযোগ্য বলে ফেলে রাখে না। এছাড়া আরো ডলফিন আর একটা গুণ হচ্ছে যা আমরা সেভিং পয়েন্টে কাজে লাগাবো, সে হচ্ছে ভাবুন 10টা বাচ্চা বসে আছে সমুদ্রের পাড়ে আর যেখানে ওদের যেখানে জায়গা, তো ওর মধ্যে যদি একটি বাচ্চা অসুস্থ থাকে ও শুধু তার কাছেই ঘুরঘুর করবে। ডলফিন নিয়ে যারা রিসার্চ করেছেন, ওখানে আমার কিছু লেখা আছে, আমি দেখিয়ে দেবো। উনি বলছেন যে এরা অসুস্থ মানুষকে, অসুস্থ ওদের সহজ কি বলবো বন্ধুদেরকে ও খুঁজে নেওয়ার একটা অদ্ভুত ক্ষমতা। যেমন করে ক্ষমতা আছে সে 8 মাইল দূর থেকে সোনার পাঠিয়ে বুঝে নেওয়া, তেমন অসুস্থ মানুষকে চিনতে পারে। বিশেষজ্ঞরা দেখেছেন এই অসুস্থ মানুষগুলোকে যদি ডলফিনের সঙ্গে সাঁতার কাটতে দেওয়া হয়, এদের শরীর থেকে ইকো এনার্জি বলে এক ধরনের এনার্জি বের হয়। তার কাজ হলো আমাদের শরীরে প্রতিরক্ষা বিভাগের জন্য দায়ী T4 সেলের উৎপাদন বাড়িয়ে দেওয়া, নাম্বার 1। নাম্বার 2 হলো এক ধরনের হরমোন যা আমাদের আমি বলছি সেন্স অফ ওয়েলবিং তৈরি করে, ওই হরমোনের উৎপাদন ভীষণভাবে বাড়িয়ে দেয়। ফলে ডলফিনের সঙ্গে সাঁতার কাটলে অসুস্থ মানুষেরা এমনি ওষুধ দিয়ে যেভাবে সুস্থ করা যাবে, ডলফিনের সঙ্গে সাঁতার কেটে 10 গুণ দ্রুত ওই অসুস্থ বাচ্চা, মানে এইসব সাধারণ অসুস্থ নয়, দুরারোগ্য অসুস্থতাকে দ্রুত ভালো করে তোলা সম্ভব। এবার আমি দেখি কি কি অসুখ ডলফিনকে দিয়ে চিকিৎসা করা হচ্ছে সেন্টারে। বেটা দেখো, মানে মেন্টাল রিটার্ডেশন ঠিক নিচের লাইনটা, একটি লাইন বেটা, একটি লাইন। মেন্টাল রিটার্ডেশনের ঠিক পরের লাইনটাকে বড় করে দাও। কি ট্রাঙ্কেট, ওই যে মার থেকে নেওয়া হয়েছে 13 তারিখ, মাসটা বোধহয় আমার ভুল হয়ে গেছে, 1994 সালের 12ই সম্ভবত মে। তো থাকুক, আমি পরে দেখে লিখে দেবো। আমি এইটা দিয়ে এইটাও বলতে চাইছি যে আমরা যেন চুপ করে বসে না থাকি। চুপ করে যদি বসে থাকি তাহলে যা হয়েছে হয়েছে, এরপরে আর দরকার নেই, এমন একটা কথা যেমন কোনো বিজ্ঞানে চলে না। তো আমার হোমিওপ্যাথি যদি বিজ্ঞান হয়, আমরা যদি মনে প্রাণে বিশ্বাস এটা বিজ্ঞান, তাহলে এখানে থেমে থাকার কোনো স্কোপ নেই। ওই তো বললাম কাম ডিউরিং ডেঞ্জার, এই যে প্রভাব, আর কিন্তু কোনো ক্ষেত্রে আমরা এর কোনো ড্রাগেই আমরা এর প্রভাব দেখতে পাবো না। এর আরো একটা দিক আছে, কথা মা লেখিকা বলছেন সুদূর অতীতে মানুষের সঙ্গে এর একটা সম্পর্ক ছিল। কি তার প্রমাণ? ওরা মানুষের মতো সবাই মিলেমিশে খেলা করে, এক সুরে গান করে, নাচ করে, ওরা শিকারকে বিপদগামী করতে কুকুরের মতো ডাকে, শীষ দেয় ইত্যাদি বিভিন্ন রকম ভাবে ওদের এই বাক শক্তি রয়েছে। হয়তোবা আমরা কখনো এইসব মিললে কথা বলতে পারে না এমন মানুষের কে এই ডাক ইউজ করতে কথা বলাতে পারবো, সে কথা আগামী দিন বলে দেবে যে সত্যি সত্যি আমরা ল্যাক ডেলফিনাম শিখে একটা বোবাকে কথা বলাতে পারলাম কি না। তো
তবে মনে থাকে যেন শুধু কথা বলার জন্য নয়, এর যে সোল অফ দ্য ড্রাগ, যে ইম্পর্টেন্ট সিমটম কাম ডিউরিং ডেঞ্জার, সেটি থাকতে হবে। কাম মানে CALM, ট্রু। প্রাণীকুলের মধ্যে যারা ফ্রি সেক্সে বিশ্বাসী, এ তাদের অন্যতম। একমাত্র এই প্রাণীটি সেক্সের ব্যাপারে না মানে সম্পর্ক, না মানে বয়স, না মানে সময়, এটি কিন্তু আপনারা যদি, হয়তো আমাদের দেশ কনজারভেটিভ সোসাইটি, কিন্তু আপনি যদি বিদেশে যা দেখতে কখনো যদি সুযোগ থাকে, যদি দেখে থাকেন, সে দেশে ইচ্ছা হলেই লেট আস গো টু বেড, লেট আস এনজয়, এমন একটা মন মানসিকতা বর্তমান যা আছে ডলফিনের চরিত্রের মধ্যে। মানুষের সঙ্গে প্রচুর মিল খুঁজে লেখিকা বলেছেন অদূর সুদূর অতীতে এরা মানুষের কোনোভাবে না কোনোভাবে আত্মীয় হয়তো বা থেকেও থাকবে। আর ওই যে অর্ধেক ব্রেন দিয়ে ঘুমানো ব্যাপারটা কিসের সঙ্গে তুলনীয়? রেস্টলেস স্লিপ। ডাক্তারবাবু আমি ঘুমোই, সবাই জানে আমি ঘুমোচ্ছি, আসলে আমার ঘুম আসে না। আমি ঘুমিয়েও থাকি, সব বুঝতে পারি, বলুন এই ঘুম কি কোনো ভালো ঘুম? ফলে ওটা দরকার 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 দরকার। তো এই ঘুম আমি তো পাগল হয়ে যাব, কারণ ঘরে যত কিছু ঘটে আমি সব বুঝতে পারি, কিন্তু লোকেরা বলে আমি ঘুমোচ্ছি। এই ধরনের ঘুমটাই হলো ডলফিনের ঘুম। সে অর্ধেক দিয়ে ঘুমোচ্ছে, বাকি অর্ধেক দিয়ে জেগে আছে। এবার যে ঘুম আর জাগা যোগ করে দুই দিয়ে ভাগ করে দেখতে পাবেন, আসলে সেই ঘুমে কোনো শান্তি নেই, তৃপ্তি নেই। কেউ বলছে ঘুম, পেশেন্ট বলছে আমি কিন্তু ঘুমোই না, রেস্টলেস স্লিপ। আমরা সেবা কার্যের জন্যে আমরা চিনি কাকে? কক্কুলাস ইন্ডিকাসকে চিনি। সেবা করে একতরফা, ও দিতে এসেছে, নেবার ওর কোনো মানসিকতা নেই, ও দিয়েই খুশি। ডলফিনকে কিন্তু সেইখানে দাঁড় করানো যায়। ডলফিন শুধু উপকার করে বেড়ায়, শুধু ও নিজেদেরকে, জলের মধ্যে কোনো প্রাণী বিপদে পড়লে, ইভেন মানুষ বিপদে পড়লে, ও সবসময় দিলদার, সবাইকেই উপকার করবার জন্যে। তাহলে আমরা কক্কুলাস ইন্ডিকাস আর ডলফিনকে আলাদা করবো কি করে? এরা দুটো তো নিশ্চয়ই এক ড্রাগ নয়। এক্ষেত্রেও তাই, ওরা এক ড্রাগ নয়, ওরা এক সত্তাও নয়। আমরা দেখতে পেয়েছি ডেলফিন বা ডলফিনের চরিত্রের মধ্যে কিছু ব্যতিক্রমী চরিত্র যা কক্কুলাসের মধ্যে দেখতে পাইনি। কক্কুলাসকে বলা হয়েছে সেলফলেসনেস নার্স। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের তুমি অন্য অধম হইবে বলিয়া তুমি উত্তম না হইবে কেন, এই উত্তম স্বভাবটি মানুষের সেবা কার্যের জন্য। তার এই উত্তম স্বভাবটাকে মূল্যায়ন করা হয়েছিল। তার সাথীরা তাকে বারবার বিপদের মধ্যে ফেলেছে, তবুও সে বারবারই তাদের জন্য কাঠ কেটে এনেছে। তাহলে চরম বিপদের মধ্যে সে মানুষের জন্য, সে বন্ধুদের জন্য, শুধুই তাদের জন্য ভেবে গেছে। এই ভেবে যাওয়াটা কিন্তু প্যাথোলজিক্যাল ভাবনা। আমি যদি না থাকি দুনিয়ায়, বাঘ যদি আমাকেই নিয়ে যায়, তাহলে আমি সাথীদেরকে উপকার করব কি করে? না, কক্কুলাস ইন্ডিকার প্যাথোলজি কিন্তু ওয়ান ওয়ে, এটাই কক্কুলাস ইন্ডিকার প্যাথোলজি। সেক্ষেত্রে ল্যাক ডেলফিনাম, তার যেখানে শত্রুর ভয়, তার পরিপার্শ্বে যারা রয়েছে তাদেরও একই ভয় রয়েছে, তা সত্ত্বেও নিজের নিরাপত্তা এবং অন্যের নিরাপত্তা দুইজনের জন্যই সে অর্ধেক ব্রেন জেগে আছে, অর্ধেক ব্রেন ঘুমিয়ে আছে, কি সবাইকে অ্যালার্ট করবার জন্যে ও জেগে আছে। ফলে এ যেমন নিজের জন্য জেগে আছে, এ অন্যের জন্যও জেগে আছে, যেটা কক্কুলাসের সঙ্গে মেলানো যায় না।
দেখলাম ডলফিন তার শরীর থেকে এক ধরনের শক্তি বের করে, যা অসুস্থদের শরীরে T4 সেল, যা ইনফেকশনকে রোখে, তার জন্য দায়ী। T4 সেলকে বাড়িয়ে দেয়। আর একটা হলো সেন্স অফ ওয়েলবিং, এইটাকে বাড়িয়ে দেয়। সেই যেটা ও শরীর থেকে তৈরি করে তার নাম হচ্ছে ইকোলোকেশন এনার্জি। ইকোলোকেশন এনার্জি। আর যে হরমোনটা আমাদেরকে সেন্স অফ ওয়েলবিং দেয়, সেই হরমোনটার নাম হলো এন্ডরফিন। তো এই এন্ডরফিনের অভাবের কারণে আমরা ভালো থেকেও নেই, জ্বর নেই, সর্দি নেই, কাশি নেই, কিছু নেই। কেমন আছেন? ভালো নেই ঠিক, মানে ভালো আছি কথা বলতে পারছি না। কেন, কি হয়েছে? এটাই সমস্যা। হয়নি কিছু, ডাক্তাররা বলেছেন পরীক্ষা করে। ও দেশে গেছিলাম, এদেশে দেখিয়েছি, কিছু ধরা পড়েনি। কিন্তু আমি কিন্তু ভালো নেই। এই ভালো আছি এইটা বলে যার উপস্থিতির জন্য, তিনি হলেন এন্ডরফিন। এন্ডরফিন, ENDORPHINS, এন্ডরফিনস। এই এন্ডরফিনস আমাদের শরীরে তৈরি হয় যদি আমরা ডলফিনের সঙ্গে সাঁতার কাটি। ডলফিনের সঙ্গে সাঁতার কেটে দুটো জিনিস পাই। একটা হলো T4 সেল, যা ইনফেকশনটাকে রুখে। আর একটা পাই এন্ডরফিন, যা আমাদেরকে সেন্স অফ ওয়েলবিং, ভালো লাগা বোধ আমাদেরকে জাগিয়ে দেয়। লেখিকা আর একটা কথা বলেছেন, যে সমস্ত পেশেন্টরা একটু শান্তি খোঁজে, তার মনটাকে এমন করে দিই যেন আমি সব কিছু ভুলে একটু শান্ত হয়ে ঘুমোতে পারি, সব যেন ভুলে যাই। অশান্তি তো কতজনেরই আছে, সবাই তো ভাবে না, আমি কেন ভাবি? আমাকে এমন একটু ওষুধ দিন না, আমি শান্তিতে ঘুমিয়ে যাব। তাদের ওষুধ হবে ল্যাকডেলফিনাম। এক্ষুনি আপনারা জিজ্ঞেস করতে পারতেন, আমি করছি। স্যার, এখানে ফ্রুট ট্রি আর্থ সিনড্রোম কোথায়? এ তো ফ্রুটের কথা বলছেন। সত্য সত্য তাই। তাই ল্যাকডেলফিনাম দেবো তখন যখন ওই মানুষটি বলেছেন, দেখো আমার আব্বার সঙ্গে আমার মিল আছে একটাই, আমার আব্বাও চরমতম বিপদের মধ্যে, কাম আমিও তাই। যদি গাছ আপনাকে স্যাটিসফাই করে ফলের সিমটমকে, then you can prescribe ল্যাকডেলফিনাম, otherwise no prescription. The medicine ল্যাকডেলফিনাম। তাদের কথা জবাব দেই। স্যার বলেছেন যেখানে বাবা মা পাবো না, তাই তো স্যার? বাবা মা যেখানে পাবো না, সেখানে আমরা কেমন করে এই ধরনের ড্রাগে পৌঁছবো? তো সবার এই প্রশ্নটা স্যার একা করেছেন, কিন্তু অ্যাকচুয়ালি সবার প্রশ্ন আমার নিজেরও প্রশ্ন। তো এই প্রশ্ন নিয়েই ভেবেছি, অনেক ভেবে আমি লিখেওছি। এই সংখ্যাতেও আছে, এর আগের সংখ্যাতেও আছে, কেমন করে মৃত বাবা মাকে টেবিলে বসিয়ে গল্প করতে পারি। মারা গেছে দাদাদের তো আগেই, মা বাবা তারও পারে, কারণ পেশেন্টের বয়স 91 বছর 6 মাস। ফলে দাদা দাদিও নেই, বাবা মা তো নেই। এমন ক্ষেত্রে কেমন করে দাদা দাদি, নানা নানি, বাবা মা সবাইকে বসিয়ে গল্প করব? যদি আমরা একটু তলিয়ে ভাবি, সেই ভাবনাটার জবাব হলো, আমরা তো কারো থেকে এসেছি, আমি তো আকাশ থেকে পড়িনি, নাম্বার 1। নাম্বার 2 হলো, যদি তাই হয়ে থাকে তাহলে আমি যেহেতু তাদের থেকে এসেছি, তাদের ক্রোমোজোম, তাদের জেনেটিক ম্যাটেরিয়াল আমার মধ্যে, বেশ সেও বা হলো। কিন্তু এই ফ্রুট ট্রি আর্থ সিনড্রোমের একটি ব্যতিক্রমী ঘটনা আছে। ব্যতিক্রমী ঘটনা একটু পরে বলছি। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে, ধরুন ভাই এসেছে, ওর দাদা এসেছে, যেই আসুক সঙ্গে কেউ এসেছেন বা কেউ নেই, আসেননি কেউ, কিন্তু তার প্রতিবেশী আছেন, তার বন্ধু আছেন, আমরা তাদের থেকে এইটুকু জানতে পারি, আপনি যে ওনাকে এমনি দেখছেন, কবে থেকে দেখছেন? এতদিন ধরে দেখছেন, বা কেউ সঙ্গে আসেনি, বলুন কেন এসেছেন? তোমার মাথায় যন্ত্রণা। কবে থেকে? জানি না। কেমন করে হলো? জানি না। কোনো তথ্য আপনার কাছে নেই বুঝি? শুধু শুনেছিলাম আমার বাবা মা তো অ্যাক্সিডেন্টে মারা গেছে,
আমার ঠাকুমা মানে দাদি বলেছিলেন, তুই তো বাপকা বেটা হয়েছিস। আমি বলেছিলাম কেন? বলো, তোর বাপটা তো ওই ব্যথা যন্ত্রণাতেই ভুগতো, আর তুই তার ছেলে আমাকে জ্বালাতে রেখে গেছে, তুই সে জ্বালিয়েছে তখন, আর বুড়ো বয়সে জ্বালাচ্ছিস তুই। আর তো আমি শুধু এইটুকু বলতে পারি। আচ্ছা, আর কিছু জানা নেই? আর জানা, আর শুনেছি আমি মায়ের মতো দয়ালু, বাবার মতো রাগী। কিরকম? না মানে রেগে গেলে আমার হুঁশ থাকে না। সেটা কিরকম? অজ্ঞান হয়ে যান? বলুন না, আমি রেগে গিয়ে যাকে যা বলবো সেই মুহূর্তে খেয়াল হয় না, কিন্তু রাগ চলে যাওয়ার পরে পরেই আমার মনে হয় তাই তো, এটা তো উচিত হয়নি, উনি তোমার মাস্টারমশাই। তার মানে আমার বাবার শুনেছি এমনই রাগ, আমি জানি। তো ওই রকমই হয়েছিল। ঠাকুমা বলতেন, তুই তো বাপকা বেটা। স্যার, এমনি করে প্রসিড করতে হবে ধীরে ধীরে। তো পেয়ে আমরা যাবো কেন? ও তো কারো না কারো বাচ্চা, ও তো আকাশ থেকে আসে। কেউ না কেউ বলে দেবে, আইদার প্রতিবেশী বলবে, আরে ছেলেটা এরকম অনাথ হয়ে গেল এই বয়সে, তবে তোমার বাবা তো এরকম ভালো মানুষ ছিলেন, তাহলে আমরা বুঝতে পারি তুমি তারই ছেলে, উপযুক্ত ছেলে। তোমার থেকে আমরা তা বুঝতে পারি যে তুমি কার ছেলে, এমন আমরা শুনতে পাই। তো আমরা এই চারিত্রিক বৈশিষ্ট্য, এই যে রাগ, আমি রেগে গেলে পরে পরে আমার অনুশোচনা হয়, এটা তো কোনো না কোনো একটা ড্রাগের সিমটম। তাছাড়াও আছে এই রাগ যদি ও বাড়িতে এবং বাড়ির বাইরে, ও ঠাকুমা মানে দাদির সঙ্গে যেভাবে রাগ দেখাচ্ছে, রাস্তাঘাটে বন্ধুদের সঙ্গে একই রাগ দেখাচ্ছে, তাহলে একটা ড্রাগে ঢুকবো। আবার যদি বাইরে একদম ভদ্রলোক, শুধু বাড়িতে ঠাকুমার সঙ্গে রাগ দেখায়, তাহলে একটা ভাববো। আবার ঠাকুমার সঙ্গেও ভীষণ ভালো, বাইরেও ভীষণ ভালো, সত্যি সত্যি ছেলেটি ভীষণ ভালো, তার জন্য একটা ড্রাগ। আবার ভালো ঠিকই, কিন্তু ওকে বোঝা যায় না উপর থেকে, উপরে তো মনে হয় খুব ভালো, সত্যি সত্যি ভিতরে কিন্তু অত ভালো নয়, তাহলে আর একটা রাগ। আবার ও ভালো, ওর সহ্য ক্ষমতা প্রচুর, কিন্তু সহ্য করতে করতে একসময় কিন্তু বাস করে, তখন তো সাংঘাতিক, তার জন্য আর একটা রাগ। তো একটা একটা চরিত্রের জন্য একটা একটা আছে সত্য কথা রাগ, কিন্তু তার কিছু স্যাটিসফ্যাকশন ওর গাছের থেকে পেতে হবে। যেমন করে আমরা এই সম্পর্ক করি, আমরা যে রাস্তাঘাটে কাউকে দেখা হয়ে যায়, আচ্ছা আপনি, হ্যাঁ আপনার বাবার নাম ও, হ্যাঁ আপনি কি করে জানলেন? আরে আপনার বাবা তো আমার বাবার বন্ধু ছিলেন। আরে তাই না? শুনেছি বাড়িতে এমন কথা। আমরা তো এভাবে সম্পর্ক করি না, তাহলে আমরা হোমিওপ্যাথি বিজ্ঞান কেন পিছিয়ে থাকবে? আমার মনে হয় স্যার যখন বুঝেছেন, আপনারাও বুঝেছেন মৃত বাবা মাকে কেমন করে আবার জীবন্ত করে তুলে তার সঙ্গে কথা বলে তার বাচ্চা, তার নাতিপুতির ড্রাগ ঠিক করুন। শুধু একটু কষ্ট তো আছেই, ফার্স্ট হওয়ার কষ্ট আছে বলে, ফার্স্ট হওয়ার পর অতটাই আনন্দ, আর সাধারণ রেজাল্ট করলে অত কষ্টও নেই, অত আনন্দও নেই। তো আমি বলতে এসেছি আপনারা সবাই যেন ফার্স্ট হন। বাস্তবে তো হয় না, কিন্তু আমার হোমিওপ্যাথি দুনিয়ায় হয়। হোমিওপ্যাথি বিজ্ঞানের কাছে সবাই ফার্স্ট হতে পারে। নম্বর দেয় কে? পেশেন্ট। ফার্স্ট সেকেন্ড কে করে? কে? পেশেন্ট, মাস্টারমশাই নয়। তো আমরা দেখি পরের পরের ড্রাগগুলিতে এমন করে এই আইডিয়ার রিফ্লেকশন শুনতে। কালকে আমার টাইমটা কটা থেকে কটা আছে? আমার এই কথাগুলি শুনে তারা অসাধ্য সাধন করে চলেছে। তারা কেউ এসছে ঢাকা থেকে, কেউ এসছে যশোর থেকে ইত্যাদি, কেউ এসেছে খুলনা থেকে ইত্যাদি, বিভিন্ন জেলায় ছেলেরা কিভাবে এই আলোচনাগুলি শুনে তারা অসাধ্য সাধন করে চলেছে। আপনারা শুনলে আপনাদেরও মনে হবে ওরা পারলে আমরাও পারি। কাল ওরা ওদের আইডিয়া শেয়ার করবে। আচ্ছা, এখানে আমি অন্য একটা ডাকে যাব, তার আগে বলে নেই এই বইটা এইবারের জন্য যারা এইবার প্রথম আমার সঙ্গে মিট করলেন তাদের আমি অনুরোধ করব এটা নিয়ে পড়ে দেখতে। এখানে আমি যে কথাগুলো বললাম তার কিছু এখানে পাওয়া যাবে, সব কিছু পাওয়া যাবে না, ওগুলো পাওয়া যাবে পরের সেমিনারে। আর আছে যারা আমাকে প্রথম দেখছেন তাদের জন্য আমি আনতে পারিনি বেশি, মাত্র 5টি সেট আছে এই রকম। এর আগেরটা ছিল এর সঙ্গে একটা জেরক্স সেট, আর এর তারও আগে ছিল এরকম একটা বই আর একটা জেরক্স সেট। আপনারা যারা দরকার বোধ করবেন, মাত্র 5 জনের 5টা সেট আছে। আপনারা জাহিদ একটু উঠে দাঁড়া, এই ছেলেটির কাছে আপনার নাম লেখালে কালকে আপনারা এই বইগুলি আবার নিজেরা সই করে টিকবেন।
রুগীকে ফল হিসাবে কনসিডার করুন। আর আমি আজকে ঢাকার আমার ছেলেকে বলছিলাম যে রুগী অ্যাকচুয়ালি রুগী নয়, রুগী অ্যাকচুয়ালি গুরু। তো শিষ্য তো গুরুকে পয়সা দেয়, কিন্তু ঘটনাচক্রে এই শিষ্যরা গুরুকে পয়সা দিয়ে, মানে রুগীরা ডাক্তারকে পয়সা দিয়ে যায়। কারণ রুগী কিন্তু আসলে আমাদের শেখায়, রুগী প্রকৃত গুরু। আমি এখান থেকে যা বললাম, আপনারা যতটুকু বুঝলেন আর না বুঝলেন, সেই আইডিয়াটাকে রেকটিফাই করবে, পিউরিফাই করবে তিনি হলেন পেশেন্ট। ফলে ওদের ভিজিট দেওয়ার কথা, কিন্তু ওরা ওই বেটারা কিন্তু অসহায় হয়ে আমাদেরকে ভিজিট দিয়ে যায়। তো আমি ওটা ভাবতে বলছি যে পেশেন্টকে নিশ্চয়ই ওষুধ দেবেন, যদি গাছ মানে তার বাবা মা আপনাকে স্যাটিসফাই করে। তবে ভাবুন, কিছুতেই সম্ভব হচ্ছে না, আপনার প্রচুর ভিড়, আজকে যা হোক দিন, কিন্তু ওর যা ক্ষতি হয় হোক, আপনি 24 ঘন্টা বা 48 ঘন্টা পরে ডেকে নিন। হয়তো এমনও হতে পারে অ্যাক্সিডেন্টালি সিমিলিমাম হয়ে গেছে, রুগী দারুণ ভালো আছে, রুগী ফোন করে বললো এত টাটা আমি ভালো আছি, আমি যাচ্ছি না। সেটা তো ভাগ্যবানরা শুনতে পায়, আদারওয়াইজ খুব ভালো তো হচ্ছি না, মনে হলো সজোরে একটা চাপেটা ঘাত করলো, কই আপনি চেষ্টা করছেন, ভালো তো হচ্ছি না। তো ও বলতে থাকবে, আপনিও ডাকতে থাকবেন, ট্রাই অ্যান্ড ট্রাই অ্যান্ড ট্রাই এগেন। তো উপরওয়ালা, আপনি না পারলে উপরওয়ালা ভর দেবে, বেচারা বড় কষ্ট করছে, দাও ওকে ওষুধ বলে, তো ওষুধ বলে দেবে, তো আপনার কি ভালো হয়ে যাবে। তার দোয়ায় আপনি সার্থক প্র্যাকটিশনার হবেন। তার জন্য কি না, পরিশ্রম করতেই হবে, কোনো সাধনাই সম্ভব নয় বিনা পরিশ্রমে। তাই শ্রম বিমুখ হলে কিন্তু আর যা হোক একজন হোমিওপ্যাথির সাধক হওয়া যাবে না। এটাও একটা নতুন ড্রাগ, নতুন ওই অর্থে নতুন নয়, বোয়া কনস্ট্রিক্টর অ্যান্ড পাইথন রেজিয়াস। নামগুলো যদিও বা আনকমন একটুখানি, অনেকেই হয়তো জানেন, কিন্তু এদের যে গুরুত্বপূর্ণ দিক রয়েছে সেটা শুনলে, যারা জানেন তো তারা জানেন, যারা জানেননি তারা শুনলে হতবাক হয়ে যাবেন যে আমরা এটাও পারি। মানে কি, ডাক্তারও বলে দিয়েছেন হসপিটাল থেকে বাড়িতে নিয়ে যান, তখন খাচ্ছে, কথা বেরোচ্ছে না, বুকটা রুগী বুঝাচ্ছে যে আমার বুকটা চেপে ধরেছে, কথা বলার ক্ষমতা নেই, দমটা আটকে আসছে, শুধু দেখাচ্ছে এমনি করে। রুগীও জানে মরবে, আপনিও জানেন মরবে, কিন্তু না, ওই যে দুটো কথা দেখিয়েছে তার জন্য একটা ড্রাগ আছে, আপনি দিলে এই দাদা ঘুমিয়ে গেছেন, ও ফাইন, থ্যাঙ্কস এ লট। তো এই দুটো যে দেখালো, এর জন্য একটা ড্রাগ আছে, সেই ড্রাগটির নাম বোয়া কনস্ট্রিক্টর। আপনি শুধু মুখে দিন আর তাকিয়ে দেখুন, পেশেন্ট এবার হাত নাড়বে। হ্যাঁ, ওর নামটা দেখিয়ে দিচ্ছি ওখানে, দেখিয়ে দেবো, কারণ আমি বললে লিখতে ভুল হওয়ার সম্ভাবনাই বেশি। কথাটা ডক্ট্রিন অফ সিগনেচার কি মনে রাখবেন কেমন করে সেটা বলি। না, তুমি বার কর, ওখানেই আছে বোয়া, একদম উপরে চলে যাও, আর উপরে চলে যাও, উপরের দিকে আছে। ছোট করতে চাইছো, একটু পরে শিয়ালের দুধ, কিন্তু শিখবো কাকে দিয়ে? লাইকোপোডিয়ামকে দিয়ে, একদম জলবত্তর নাম হয়ে যাবে। যারা লাইকোপোডিয়াম জানেন তারা ল্যাকলিপিডিয়াম জানবেন, শুধু একটু পার্থক্য। বোয়া কনস্ট্রিক্টর এবং পাইথন রেজিয়া, বোয়া কনস্ট্রিক্টর এবং পাইথন রেজিয়া দুটো এক ধরনের ড্রাগ। দুইজনই তাদের শিকারকে প্রথমে ওর গ্রিপে নিয়ে এমন করে পেঁচিয়ে ধরে যে ধীরে ধীরে অক্সিজেন সাপ্লাই বন্ধ হয়ে যায়। অক্সিজেন সাপ্লাই বন্ধ হয় ব্রেন থেকে, সেই সঙ্গে হার্ট এবং লাং এদের ক্রিয়াও বন্ধ হয়ে যায়, তারপর মারা যায়। মারা যাওয়ার পর ওরা ওকে পুরোপুরি গিলে ফেলে। কত বড়কে গিলে ফেলে জানেন? বড় বড় শোয়ার, বড় বড় শোরকে গিলে ফেলবে। মানুষ তোর কাছে কোন স্যার?
আচ্ছা, যে কোনো বড় প্রাণীকে ও গিলে ফেলবার জন্য উপরওয়ালা ওর এই চোয়ালকে সেইভাবে গড়েছে। ওরা কিন্তু নির্বিষ, বিষ নেই, তাই জন্য বিষ দিয়ে ওরা মারতে পারে না, কিন্তু উপরওয়ালা ওদেরকে অন্য শক্তি দিয়েছে, এতটাই মাসল পাওয়ার। যখনই ও কোনো শিকারকে পেল, সঙ্গে সঙ্গে ও তাকে পেঁচিয়ে ফেললো, ধীরে সুস্থে পেঁচিয়ে কেবলই টাইট দিতে থাকে, কেবলই টাইট দিতে থাকে। আর এই টাইট দিতে দিতে ওর লাং, হার্ট, অক্সিজেন সাপ্লাই সব বন্ধ হয়ে যায়, শিকার মারা যায়। তো গেল, তারপরে ও গিলে ফেলবে। কখনো কখনো এমন হয়, ও যাকে গিলেছে, ওই যে একবার একটা গিলল শিকার, এখন 1 থেকে 1.5 মাস ও আর কোনো শিকার করবে না, দরকারও নেই, ওটাই হজম হতে থাকবে আর ওর কাজ চলতে থাকবে। তো পাইথনও কিন্তু এরকম করেই শিকারকে গিলে ফেলে, এইভাবে মেরে। তো বুয়াও তো তাই। তাহলে আমরা কখন কোনটা লাগাবো আর লাগাবো কখন বলেছি, ওটা হচ্ছে ডাইরেক্ট কথা, একটা মেটাফরিক কথাও আছে। একটা ছোট উদাহরণ দিয়ে বলি। স্ত্রী চাকরি করে, স্বামী করতেন প্রাইভেট ফার্মের চাকরি, চলে গেছে। তো ভালোবাসা ছিল তাদের তখন, পরে পরে দুজনের বিবাহ বন্ধনে যুক্ত হলো। তখন স্বামীটি বেকার, মেয়েটি খুব বড় অফিসার, প্রচুর ইনকাম তার। একবার চোখ বন্ধ করে ভেবে দেখুন, তাহলে মহিলা কখন ডিউটি করে ফিরবেন, এইটা কৈফিয়ত দেওয়ার জন্য তিনি দায়ী নন। কারণ মহিলার পরে পুরুষটি নির্ভরশীল। ঠিক উল্টোটাও ঘটতে পারে, পুরুষের প্রতি মহিলাটি নির্ভরশীল পুরোপুরি। এগুলি বিশেষ করে কখন হয়, বিশেষ করে হয় যাদের, যে সমস্ত মেয়েদের বাপের বাড়িতে কোনো সাপোর্ট থাকে না। এমন ক্ষেত্রে ভুক্তভোগী বলেন, আরে জানো তো ফেসে গেছি ওকে বিয়ে করে। মহিলাও যেমন বলতে পারেন, পুরুষও তেমন বলতে পারেন, ওকে বিয়ে করে ফেসে গেছি। ফেসে গেছি কেন? না পাচ্ছি ওকে ছাড়তে, কারণ আমি তো বেকার। না পাচ্ছি ওর সঙ্গে থাকতে, জীবনটা হয়ে উঠেছে দুঃস্বাদ, দুঃসহ, দম আটকে আসে। জানো, বন্ধুর সঙ্গে কথা হচ্ছে, জানো তো দম আটকে আসে। এইভাবেই ক্রমাগত কালক্ষয় করছি। বাবার বাড়িতেও কিছু বলার নেই, কারণ নিজের ইচ্ছায় বিয়ে করেছি। তখন তো জানতাম না ও এইভাবে বদলে যাবে। তাই আমার কাছে মনে হয় আমি ওকে বিয়ে করে ফেসে গেছি। যতদিন বাঁচবো এই দুঃসহ যন্ত্রণা, দম আটকানো পরিবেশে আমাকে বেশ থাকতে হবে। এটাও দম আটকাচ্ছে। এটা কি ধরনের দম আটকানো? এটা হলো আবেগের দম আটকানো। এটা হলো ইমোশনাল ব্রিদিং ডিফিকাল্টি। এই আবেগ অ্যাকচুয়ালি কেউ কাউকে গলা টিপে ধরেনি। এই আবেগের দম বন্ধ, এটার জন্য ওষুধ হলো পাইথন রেজিয়াস। পাইথন, PY দেখাচ্ছে না, টাইম লেগে যাবে, PYTHON, পাইথন। রেজিয়াস, REGIUS, পাইথন রেজিয়াস। এই দম আটকানোটা আবেগের। এই আবেগ ব্যাপারটা কি একটু পরে বলছি। সেক্ষেত্রে বোয়া কনস্ট্রিক্টর দম আটকানো, এটা কেমন? ডাক্তারবাবু, যখন কষ্ট হয় জানেন, মনে হয় এত কষ্ট পাওয়ার থেকে জীবনটা যদি বেরিয়ে যেত। বোয়া কনস্ট্রিক্টর একমাত্র মেডিসিন যেখানে কষ্ট ভোগ করবার কারণে পেশেন্ট মৃত্যুকে যাচনা করে, হে মৃত্যু, তুমি আমাকে তোমার কাছে নাও, আর সহ্য হয় না। কষ্ট এতটাই তীব্র, তাই মৃত্যুকে কামনা করে। যিনি কামনা করেন
তিনি বুয়া। পাইথন রেজিয়াস। আর যেখানে বাস্তবেই দম আটকাচ্ছে সেটা হলো শারীরিক কষ্ট, যেখানে দম আটকানোর জন্য দায়ী সেখানে বড় কস্টিকটা, কিন্তু মাথায় থাকে যেন ফল গাছ মাটি স্যাটিসফাই না করলে দেওয়া যাবে না। শুধু ফল এসে বললো এইরকম, আমাদের আর কাছে এইরকম কিছু তার মানসিকতার সঙ্গে বাড়ির কারো মিল নেই, তাহলে কিন্তু ভুয়া প্রেসক্রিপশন হবে না। তাহলে বোয়ার বাস্তব এইরকম দোমাটকানো পরিবেশ আর কি আছে? ছেলে বড় হয়েছে আর মেয়ে বড় হয়েছে। বাস্তবে আমরা জানি ছেলেমেয়েরা বড় হলে তারা নিজে থেকে কলেজ যায়, স্কুল যায়, কলেজ যায়, ইউনিভার্সিটি যায়, তাদের একটা নিজস্ব চলবার যোগ্যতা হয়। সেই যোগ্যতা বাবা মা, যোগ্যতার জন্য বাবা মাও ছেড়ে দেন, ঠিক আছে তুমি নিজে নিজে পথ চলতে শেখো। কিন্তু এমন পরিবার আছে যেখানে বাচ্চাকে স্বয়ং সম্পূর্ণ বা স্বাধীনভাবে চলবার এই যোগ্যতাকে স্বীকৃতি দেওয়া হয় না। ঠিক যেমন করে খাঁচায় পাখিকে দীর্ঘদিন আটকে রাখার পর খাঁচার দরজা খুলে দিলে সে বেরোতে চায় না খাঁচা ছেড়ে, বা যদি বা বেরোয় দ্রুত ফিরে আসে, কারণ সে জানে আমি উড়ে পালাতে পারবো না, দীর্ঘদিন খাঁচায় আটকে থেকে উড়বার ক্ষমতা নষ্ট হয়ে গেছে। এখন যদি আমি বাইরে থাকি বিড়াল আমাকে ধরে নেবে। খাঁচা কারো কাছে গারদ, দোমাটকানো পরিবেশ, কারো কাছে নিরাপত্তার পরিবেশ। খাঁচার পাখি আর বনের পাখি নিয়ে একটা কবিতা আছে রবীন্দ্রনাথ ঠাকুরের, যদি আপনারা পড়ে থাকেন, নাও পড়ে থাকেন তো দেখবেন এই পরিবেশটা ব্যক্তি বিশেষের সঙ্গে বিশেষ বিশেষ রিয়াকশন হয়। কিরকম? কেউ খাঁচার জীবন একদম অসহ্য, কারো কাছে ওটাই চরম নিরাপত্তার। সে জানে আমি খাঁচা থেকে বেরিয়ে যাই তাহলে আমি শেষ। হ্যাঁ, খাঁচার জীবন অসহ্য হলে নিশ্চয়ই হতে পারে ফ্যালকপি, কিন্তু তার জন্য ফ্রুট ট্রি আর সিনড্রোম স্যাটিসফাই করাতে হবে। এই যে ছেলে মেয়ে বড় হওয়া সত্ত্বেও গার্জিয়ানরা তার গ্রিপে রেখেছে, এই গ্রিপে রাখাটাও তার কাছে দোমাটকানো পরিবেশ। এটাও কিন্তু বাস্তবিক তোমার এই অবস্থা আমার কাছে অসহ্য। মধ্যবিত্ত ঘরের মেয়ের বিয়ে হয়েছে খুব বড় লোকের ঘরে। সে বাড়ির নিয়ম হলো দাস দাসী পরিচারিকা কারোর সঙ্গে তুমি কথা বলতে পারবে না। কারোর সঙ্গে কথা বলতে গেলে বড়দের অনুমতি দিতে হবে। অথচ সেই মেয়েটি ছিল মধ্যবিত্ত ঘরের, স্বাধীনভাবে ছুটে বেড়াতো এই ঘর ও ঘর, স্কুল কলেজ ইউনিভার্সিটি, খুব পড়াশোনা হয়েছে তার। তা সত্ত্বেও তাকে খুব ভালো ঘর থেকে বিয়ে দেওয়া হয়েছে, অনেক বড় লোক, অনেক সহায় সম্পত্তি, কত বড় লোক কল্পনার অতীত। অথচ বিয়ের পর মেয়েটি মাকে ফোনে বলছে, মা এই পরিবেশে থাকলে আমি দম আটকে মারা যাব। মা বললেন, সে কি? মা অনেক আশা করে বিয়ে দিয়েছেন এত বড় লোকের সঙ্গে, তো কি বলছিস তুই? ওসব ঠিক হয়ে যাবে, ওসব বাজে কথা বলিস না। বলল না, এদের পর্দাসীন পরিবার, কারোর সঙ্গে কথা বলার অবকাশ নেই। আমার পক্ষে এই পরিবেশ কি করে মেনে থাকা সম্ভব? আমার দম আটকে আসছে, যদি আমাকে না নিয়ে যাও তাহলে আমার ডেড বডিটা অন্তত নিতে এসো। এ হলো আবেগ আর বাস্তবিকতা। আমি একটা বলেছি আবেগের কথা, তাকে বিয়ে করে ফেসে গেছি, এটা আবেগের, পাইথন রেজিয়াসের দম আটকানো। আর একটা বলেছি আমি যে মেয়েটির মধ্যবিত্ত ঘরের মেয়ে বড় লোকের ঘরে বিয়ে হয়েছে,
সেই পরিবেশটা তার কাছে দোমাটকানো, তারও দম বন্ধ হয়ে আসছে। মাকে ফোনে বলল, এটা কোনো গল্প নয়, এটা কেস একটা, যে এরপরে আমার বডিটা অন্তত নিতে এসো, কারণ দম আটকানো পরিবেশে আমি কতকাল বাঁচতে পারবো। এমন পরিবেশে যে পড়েছে সেই শুধু জানে এই পরিবেশটা কেমন দম আটকানো। সত্যি কি অক্সিজেনের অভাব ছিল? তা তো ছিল না, কিন্তু ওই রকম একটা দম আটকানো পরিবেশ। তো এটি হলো বোয়া কনস্ট্রিক্টরের দম আটকানো। দুটোই দম আটকানো, একটা আবেগের যেখানে বাস্তবিকতা নেই দম আটকানো, আর একটি হলো সত্যি সত্যি দম আটকানো পরিবেশের। কিন্তু সাপোর্ট পেতে হবে গাছ, কমপক্ষে গাছ এবং মাটি উভয়ের সাপোর্ট পেলে তো সোনায় সোহাগা। আমাদের পূর্বপুরুষের ভিটা বাংলাদেশ। আমার বাবা ঘটনাচক্রে চাকরি করতেন, ব্রিটিশ আমলে ব্রিটিশের চাকরি করতেন, ওটা এখন ইন্ডিয়ার মধ্যে। আপনার বয়স কত? 86 বছর। ফলে শুধু ব্রিটিশ আমলে ছিল স্যার, তো দারুণ বলেছেন। তো ঠিক আছে, আপনাকে আর কিছু বলতে হবে না, আপনি শুধু একটু বলুন যে আপনি যতটুকু মা সম্বন্ধে জানেন, মা কোথায় থাকতেন? বাপের বাড়ি, না আপনার মামা বাড়িতে, না আপনার বাবা বাড়িতে? না, মায়ের কোনো অনুমতি ছিল না বাপের বাড়িতে গিয়ে থাকবার। আমার দাদামশাই নিয়ে যেতেন আমার মাকে আমার মামা বাড়িতে, একটা বেলা কাটিয়ে আবার নিয়ে চলে আসতেন। ভাবুন সেই পরিবারটা কত পর্দাসীন। বলুন আপনার কথা। কি বলবো, ডাক্তারবাবু বলে দিয়েছে এ রোগ আর ভালো হবে না, কারণ আমার নাকি বয়স হয়ে গেছে, নাম্বার 1। 2, এটা দীর্ঘদিন ধরে আজকে চিকিৎসার বাইরে চলে গেছে। আমরা অসহায়, সরি, আপনি অন্য কিছু করুন, আমাদের পক্ষে সম্ভব নয়। এ কথা আমি শুনলাম আমার দেশ থেকে, ঢাকা থেকে। আমি গেলাম কলকাতায়, একই কথা শুনলে আমি গেলাম, তৈরি হয়ে গেছিলাম শের দেখে ফিরবো, কারণ টাকা পয়সার উপর ইচ্ছায় কোনো অভাব নেই। আমি প্রথমে গেলাম ভেলোর থেকে চেন্নাই, চেন্নাই থেকে ব্যাঙ্গালোর। সবাই মুখ ফিরিয়ে নিলেন। আমি তাহলে কি অসহায় অবস্থায় এভাবেই চলে যেতে হবে দুনিয়া থেকে? কোন সিমটম ছিল? এই তো কটা কথা। আজকে আমি সমস্ত চিকিৎসার বাইরে, কে মতামত দিয়েছেন? সমস্ত বিশেষজ্ঞ চিকিৎসকরা। দারুণ ইন্টারেস্টিং এ কাহিনী। আমি এই ড্রাগটা এখন পড়াবো। কি ছিল তথ্যের মধ্যে? বাবা মারা গেছিলেন পেটে 2 মাস রেখে, মা মারা গেছিলেন, আমি একটু বুদ্ধি হয়েছে কি হয়নি এই অবস্থায়। আমার মা পর্দাসীন পরিবারের বউ, আমার মায়ের বাইরে যাওয়ার কোনো অনুমতি ছিল না। প্রথম তথ্য। দ্বিতীয় তথ্য, আমার এমনই অসুখ হলো যা আমি ভুগছি বহুদিন ধরে। আজ আমার বয়স 86 বছর, হয়তো বা একটু বেশি বা কম হবে। আমি দীর্ঘদিন ধরেই ভুগছিলাম, ডাক্তার দেখিয়েছি, ডাক্তার ওষুধ দিয়েছেন, কখনো ভালো থেকেছি, কখনো থাকিনি, কখনো অ্যালোপ্যাথিক, কখনো হোমিওপ্যাথিক, কখনো আয়ুর্বেদিক, কখনো টোটকা করেছি, মোটামুটি চলছিল। কিন্তু এখন তো আর কিছুতে কিছু হচ্ছে না, তাই আমি এই সব করলাম। সবাই আমাকে এক বাক্যে বললেন আর কিছু হবার নেই। ড্রাগটির নাম, স্যার কোনো সিমটম তো নেই, সব সিমটম বলা হয়ে গেছে। ড্রাগটির নাম কোনায়াম ম্যাকুলেটাম। আমরা এখন কোনায়াম ম্যাকুলেটাম শিখব, মানে শেয়ার করব। কোনায়াম ম্যাকুলেটাম। তো আমরা দেখি একবার, ডাক্তার একটা হিস্ট্রি আছে, সেটা সবার জানা, আমি ওই প্রসঙ্গে গিয়ে সময় নষ্ট করবো না। আমি ড্রাগটা নিয়ে একটু কাটাছাড়া করি। ড্রাগটা সেই দেশের ওষুধ, সেই স্যার এক্সকিউজ মি, ড্রাগটা সেই দেশের ওষুধ, সেই পরিবেশের ওষুধ। এটা ওয়েস্টার্ন কান্ট্রিতে এতটা নয়, এটা শুধুমাত্র ভারত, বাংলাদেশ বা যারা রক্ষণশীল পরিবার তাদের জন্য।
রক্ষণশীল পরিবারের ওষুধ এটা। সেখানে কোনো ভাববার কোনো টুয়াইস মানে দ্বিতীয় কোনো অপশান কিছু নেই। তোমার এই বৈধব্য, তোমার এই অবস্থা, তোমার এই দুর্ভাগ্যকে তোমাকে মেনে নিতে হবে, কারণ তুমি হতভাগী, কারণ তুমি হতভাগ্য। শুধু পুরুষের নয়, মহিলার নয়, এটা পুরুষেরও। ঘটনা দিয়ে বলে একটু সহজ করার চেষ্টা করি। একটা ঘটনা তো বলেইছি। এক্ষেত্রে তার মা কি পাননি স্বামী সোহাগ। কবে থেকে? প্রথমত এরা স্বামী স্ত্রী দূরে থাকতেন, দ্বিতীয়ত 2 মাস পেটে থাকাকালীন তারপরে তাদের সঙ্গে দেখাই হয়নি। তো স্বামী সোহাগ থেকে মহিলা পুরোপুরি বঞ্চিত। নাম্বার 1, এটা হচ্ছে গাছের কথা। ফল কি করলো? ফল একটা দুরারোগ্য ব্যাধি নিয়ে এসছে, যা দীর্ঘদিন ধরে ভুগছে। আবার পুরুষ, আমার মা মারা গেছেন আমাকে দুধের বাচ্চা রেখে, আমার দাদিমা আমাকে মানুষ করেছেন, আমার বাবা দ্বিতীয়বার বিয়ে করেননি, আমার বাবা খুব স্ট্রিক্ট প্রিন্সিপালের মানুষ, ঠিক আমিও তাই। এই ডাকটাকে জানতে একটা নয় প্লিজ, এটা 2টো ওয়ার্ড লাগবে মাত্র। হ্যাঁ, 2টো ওয়ার্ড। একটি ওয়ার্ডই যথেষ্ট, আর একটা ওয়ার্ডে সাপোর্ট নিলে ভালো হয়। কি সে ওয়ার্ডটা? কোনায়াম ম্যাকের সেই জান, সে জীবন কাঠি মরণ কাঠির মতো জান কি? একটি ওয়ার্ড, সেটা হলো গ্র্যাজুয়াল। এই ডাকটাকে আপনি বিভিন্ন বই থেকে পড়ুন, কিন্তু আপনাকে যদি লেটেস্ট তথ্য পেতে হয় তাহলে পড়তে হবে ভিদলকাসের ম্যাথমেটিকা ভাইভা, যার ইন্ডিয়ান কারেন্সিতে এখন দাম 12টা কলম বেরিয়েছে আই পর্যন্ত, এখন দাম 30,000-এর কিছু বেশি। তো আমি তার জন্যে যতটুকু লাগবে ওইটুকু লিটারেচার দিয়েছি, কিন্তু পরের বার কোনায়াম ড্রাগটাকেই পুরোপুরি টুকে দেবো। ওই বইটা সংগ্রহ করা অনেকের পক্ষেই অসম্ভব। কারো কাছে নিশ্চয়ই আছে জানি আমি, কিন্তু সবার কাছে বইটা পৌঁছানো কষ্টকর। আমি ডিটেলস লিখে দেবো এর পরের বার। এবার শুধু লিলিয়াম টিক পড়াতে গিয়ে যতটুকু দরকার এই বইটার মধ্যে ততটুকু আছে। তো ভাবি গ্র্যাজুয়াল ব্যাপারটা কি, যা কোনায়াম ম্যাককে প্রভাবিত করে। আবার সেলিভেসি, সেটাই বা কি? অ্যাকচুয়ালি সেলিভেসি, সমস্ত রাইটাররা সেলিভেসি শব্দটা ইউজ করেছেন, কিন্তু ভিদলকাস ইউজ করেছেন ম্যাটেরিয়াল লস। তার পরে পরে তো কিন্তু ওই কথা জিজ্ঞেস করেন ম্যাটেরিয়াল লস সেলিব্রিটির সঙ্গে ম্যাটেরিয়াল লসের সম্পর্ক কি? আর এই ম্যাটেরিয়াল লসটা কিন্তু কোনায়ামকে নিয়ন্ত্রিত করে এবং কোনায়াম প্যাথোলজিকে ডেভেলপ করে। আমি ওটা ওভাবে এর পরের সঙ্গে লিখব দিই, মিস্ট্রি বিহাইন্ড ক্রিয়েশন অফ কোনায়াম ইন্ডিভিজুয়াল অন দা আর্থ। তো আমি 2টো ওয়ার্ড দিয়ে এটাকে আমি বর্ণনা করব। একটা হলো গ্র্যাজুয়াল, এটাও বলেছেন ভিদলকাস, আর একটা হচ্ছে ম্যাটেরিয়াল লস, ওটাও বলেছেন ভিদলকাস, যাকে বলা হয়েছে অন্যান্যরা বলেছেন সেলিভেসি। সেলিভেসি অ্যাকচুয়ালি কি? একজন পুরুষের স্ত্রী হারিয়ে গেছে, একজন স্ত্রী লোকের পুরুষ হারিয়ে গেছে, আইদার মারা গেছে, অর ডিভোর্স হয়ে গেছে, অর যা কিছু হয়েছে, দুজন দুজনকে হারিয়ে ফেলেছে। অল দিস থিং ইজ ম্যাটেরিয়াল লস। যে ভিদলকাস এও বলেছেন বাড়িতে আগুন লেগে সব পুড়ে গেছে, তারপরে সেই পুড়ে যাওয়ার মধ্যে কি কি ছিল? সারা জীবনের সঞ্চয়, জমির দলিল, সোনার গয়না, টাকা পয়সা সব। পেশেন্ট বলতে চায় এই জীবনে আমার পক্ষে আর কোনোদিন এইগুলো করা সম্ভব হবে না। এইটি ভাবতে ভাবতে মানুষটি ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়েছে। আরেকটি কথা, তো আমি কোনো নেশা সে অর্থে করিনি, কিন্তু বন্ধুদের পাল্লায় পড়ে একজন ডাক্তারবাবুর পরামর্শে রেগুলার খুব সামান্য মাত্রায় আমি ওয়াইন খাই, কেউ বলেন আমি হসপিটাল ব্র্যান্ডি খাই। আমি জানি না এর জন্য এটা কতটা দায়ী,
কিন্তু আমি যখন আমার হার্ট চিকিৎসার জন্য আমি দেবী শেঠির ওখানে যাই, আমাকে বলা হলো এটা ইথানল কার্ডিওপ্যাথি। আমি খাই তো একটু একটু করে। আসলে কেমন করে প্যাথোলজি তৈরি হয়েছে? খুব গ্র্যাজুয়াল, ধীরে ধীরে যে সমস্ত অসুস্থতা দীর্ঘদিন ধরে আজকের এই পিকে পৌঁছেছে, ডাক্তারবাবুরা বলেছেন সরি, আর কিছু করার নেই। সেক্ষেত্রে আমাদের রাস্তাটা খুব প্রশস্ত, আমাদের করার আছে, কারণ আমাদের কাছে এমন একটি অস্ত্র আছে যে প্যাথোলজি খুব ধীরে ধীরে একটা মানুষকে মৃত্যুর কোলে ঢালিয়ে দেয়, যেমন করে সক্রেটিসের ক্ষেত্রে হয়েছিল, যাকে সাজা দেওয়া হয়েছিল হেমলক বিষ পান করে মরবার জন্য, যাকে ধীরে ধীরে পায়ের থেকে হাট পর্যন্ত বিষটা ক্রমাগত তাকে প্যারালাইজ করে দিয়েছিল, তারপর তিনি মারা গেছিলেন। কিন্তু ওটা কিন্তু 24 ঘন্টায়, কিন্তু বাস্তবে যেটা হবে ওটা তো প্যাথোলজি কি বলো, ড্রাগ প্রুভিং এক ধরনের বলা যায়। আর বাস্তব ক্ষেত্রে আমরা এমন দেখতে পাই, ডাক্তারবাবু আমার সর্দি কাশি একটু হতো, সত্য কথা, মাঝে মধ্যে একটু শ্বাসকষ্ট হতো, এটাও ঠিক, কিন্তু যত বয়স বাড়ছে শ্বাসকষ্ট যেন তত আমাকে ধীরে ধীরে গ্রাস করছে। আগে আগে হোমিওপ্যাথি খেতাম যেত, পরে পরে হসপিটালে ভর্তি হতে হতাম, তারপর আমাকে তারপর আমাকে ইনহেলার নিতে হতো। একবার নিলে 2 দিন ভালো থাকতাম, তারপর দিনে 1 বার, তারপর 2 বার, এখন 5 বার 7 বার। এখন একটা ইনহেলারে হয় না, ঢাকা থেকে একটা ইনহেলার দিয়েছে, চেন্নাই থেকে আর একটা, 2টো ইনহেলার 3 বার করে নিতে হয়। কি হবে ডাক্তারবাবু আমার? কেউ কিছু বললেন না? এই যে ধীরে ধীরে ক্রমাগত রোগ শক্তি, ভাইটাল ফোর্স তথা মানুষটিকে ধীরে ধীরে গ্রাস করছে, এই গ্রাস করার ব্যাপারটি দীর্ঘদিন ধরে চলতে থাকে, সেটা কোন্যাম্যাক প্যাথোলজি। কিন্তু দেওয়া যাবে না যদি না তার তার সাপোর্ট পাওয়া যায় গাছের থেকে। ফলকে কোন্যাম্যাক দেওয়া যাবে না। কিন্তু কোন্যাম্যাকের কি পেলাম আমরা? বাবা মারা গেছেন পেটে রেখে, বাবা থাকতেন দূর দেশে, আর মা ছিলেন পর্দাসীন পরিবারে। কথাটা উঠেছে এইখানে। 5 মিনিট সময় আছে আমার হাতে, তো এরপরে বলবো। আমি শুধু সংক্ষেপে একটু কথা বলে দিই। স্বামী সোহাগ, স্ত্রী সোহাগ থেকে যারা বঞ্চিত, তাদেরকে আমি প্যাথোলজিক্যাল অর্ডারে একটা স্টেপ বাই স্টেপ চার্ট বানিয়েছি। তার একদম শীর্ষে আছে কোন্যাম্যাক। কেন? এরা এদের পার্টনার হারিয়ে ফেললেও মনের মধ্যে দ্বিতীয় পার্টনারের সঙ্গে সম্পর্ক করবার মানসিকতা হয় না। এরপরে নাম্বার 2 আছে যিনি, তিনি লিলিয়াম টাইগ্রিনাম। তার মনের মধ্যে দ্বিতীয়বার পার্টনার করবার ইচ্ছা জাগে, কিন্তু না, পাপ, এই বলে উনি পিছিয়ে আসেন। মানে ওনার মধ্যে একটা দ্বন্দ্ব বা কনফ্লিক্ট কাজ করে। এর পরের নম্বরে আছে অ্যাসিডাম ফ্লোরিকাম, যার মধ্যে কোনো দ্বন্দ্ব নেই। তার জীবনের একটাই উদ্দেশ্য, সেটা রেগুলার সেক্স। তার ভালো লাগা, তার আনন্দ, তার নেশা, সবকিছু একটাই মন্ত্র, SEX। পরে পরে আলোচনা হবে নিশ্চয়ই বাকিটা। আপনারা আসুন, 5 মিনিটের বিরতি।